শুভ সন্ধ্যা সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি মেহেদী ধ্রুব, প্রভাষক, বাংলা বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কুমিল্লা, ৩৬তম বিশেষ শিক্ষা ক্যাডারের একজন সদস্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা পড়ছিলাম প্রয়োগ এবং অপপ্রয়োগ। আজকের ক্লাসটি অ্যাপে হচ্ছে। আপনারা যারা অ্যাপে ডেটা প্যাকেজ কিনেছেন শুধু তারা দেখতে পাচ্ছেন, যে কারণে আমাদের ক্লাসের যারা অংশগ্রহণ করছেন তাদের পরিমাণ কিন্তু খুব বেশি হয় না, তবে যারা অংশগ্রহণ করছেন তারা অবশ্যই লাভবান হচ্ছেন। আমরা যে প্রয়োগ এবং অপপ্রয়োগ পড়ছিলাম সেখান থেকে দুটো ক্লাস নিয়েছি। আজকে শেষ ক্লাসে আজকে আমরা একটু টাইম নিয়ে পড়ব এবং শেষে এটি পড়ানোর পরে বাক্য শুদ্ধিকরণ, প্রয়োগ এবং অপপ্রয়োগটা মেনলি লিখিত পরীক্ষায় আসে। বাক্য শুদ্ধিকরণ এবং প্রিলিমিনারি পরীক্ষায় শব্দ দেয়া থাকতে পারে কিংবা বাক্য দেয়া থাকতে পারে। তো আমাকে দেখা যাচ্ছে কিনা এবং আমার আজকের সাউন্ড ক্লিয়ার কিনা, সব কিছু ঠিক আছে কিনা আপনারা একটু কমেন্ট করে জানান, এবং আপনারা কেমন আছেন সেটিও আমাকে জানান। আনিসুর রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহেলি স্যার কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? কণিকা বলছেন স্যার কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? শোনা যাচ্ছে কিনা? ক্লিয়ার? হ্যাঁ, এম এ মুসাব্বির বলেছেন ক্লিয়ার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছি। আজকে ক্লাসটা কিন্তু গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করছি। হ্যাঁ, তো একটু ফাস্ট পড়ি। শুরু করছি ক্লাস। গতদিন আমরা 148 পর্যন্ত পড়েছিলাম, আজকে আমরা পড়ছি 149 আমরা পড়ছি। সুইলি বলেছেন আমার বইটি কবে পাবো? আমরা অবশ্যই আমাদের 45তম বিসিএস পরীক্ষার সার্কুলার হবে নভেম্বরের 30 তারিখ। আমরা আপনাদের সার্কুলার হওয়ার সাথে সাথে আনার চেষ্টা করছি এবং সেটি পাবেন বলে আমাদের বিশ্বাস। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ঠিক আছে, কতজন জয়েন করেছে? শুরু করব? আচ্ছা, শুরু করছি। দেখেন, আমরা এই যে আমাদের মুসলিম যে নারী আছেন তাদের নামের পূর্বে, যেমন পুরুষ যেমন নামের পূর্বে মোহাম্মদ যুক্ত করা হয়, মুসলিমদেরকে মহিলাদের যুক্ত করা হয় মোসাম্মত বা মুসম্মত, অর্থাৎ এই তিনটা বানানে এক একজনকে লিখতে দেখা যায়। তো বাংলা একাডেমি একটি শব্দকে প্রমিত হিসেবে ঘোষণা করেছে, সেটি হচ্ছে মুসম্মত। শব্দটা কী হবে? মুসম্মত। তাহলে এইটা যদি লিখি আমাদের পরীক্ষায় তাহলে ভুল হবে। আমরা সঠিক শব্দটা হচ্ছে, উচ্চারণটা হচ্ছে মুসম্মত। তারপর হচ্ছে, আমি দ্রুত বলে যাচ্ছি, এখানে বোঝানোর কিছু নেই। তারপর হচ্ছে এই মোহমান বা এই মোহমান এবং মোহমান শব্দের কোনটা সঠিক? এটা ভুল আর এটা হচ্ছে ঠিক। মেসার্স, এই কথাটা আমরা অনেক জায়গায় দেখি যে মেসার্স রফিক এন্টারপ্রাইজ এরকম দেখা যায়। তো এটা আমরা না বুঝেই মেসার্স শব্দটা ব্যবহার করি। ইংরেজি মেসার্স হচ্ছে একটি বহুবচন শব্দ। মিস্টার থেকে মিস্টার হচ্ছে একবচন আর হচ্ছে মেসার্স হচ্ছে বহুবচন। তাহলে আমি যদি কারণ নামের আগে লিখি মেসার্স রফিক, তো মেসার্স রফিক তো একজন, তাহলে সেখানে তো মেসার্স হওয়ার কথা না, হওয়ার কথা মিস্টার, তাই না? তাহলে যদি এরকম হয় মেসার্স রফিক অ্যান্ড শফিক এন্টারপ্রাইজ, তাহলে ঠিক আছে। একাধিক ব্যক্তির নামের পূর্বে হবে মেসার্স, আর যদি ব্যক্তি একজন হয় তাহলে কিন্তু মেসার্স শব্দটি যোগ করা যাবে না, সেখানে হবে মিস্টার। তো এই ব্যাপারটি কিন্তু আমাদের সাইনবোর্ড নানান জায়গায় দেখবেন ভুল আছে। মৃত্যুবরণ এবং মারা যাওয়া, এটা আমরা বলি যে ধরেন রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালে মৃত্যুবরণ করেছেন। তো এই কথাটির মধ্যে ঠিক আছে আমরা বলি, কিন্তু এটার মধ্যে কিন্তু শুদ্ধ নয়। কেন? মৃত্যুকে কিন্তু বরণ করেননি। নর্মালি মৃত্যুকে কে বরণ করে? যারা আত্মহত্যা করে তারা হচ্ছে মৃত্যুকে বরণ করে বা মৃত্যুকে ইচ্ছাকৃতভাবে নেয়। নর্মালি কিন্তু কেউ মৃত্যুকে বরণ করে না, বাঁচতে চায় এবং দেখা গেছে লাইফ সাপোর্টে আছে, তারপরেও বাঁচতে চায় মানুষ, সর্বস্ব দিয়ে মানুষ বাঁচতে চায়। তাহলে কেউ যেহেতু মৃত্যুকে বরণ করে না, তাহলে মৃত্যু বরণ বলা যাবে না। তাহলে আমাদের কি বলতে হবে? আমাদের বলতে হবে যে ধরেন 1992 খ্রিস্টাব্দে কথাসাহিত্যিক কায়েস আহমেদ মৃত্যুবরণ করেন।
কথাসাহিত্যিক কায়েস আহমেদ। কায়েস আহমেদের একটি বিখ্যাত বই আছে লাশ কাটা ঘর, এটা আপনাদের রিটেনে বা নানান জায়গায় চলে আসতে পারে, এইটা একটু করবেন। লাশ কাটা ঘর, কায়েস আহমেদ 60-এর দশকের একজন গল্পকার, ঔপন্যাসিক। তার সবচেয়ে বিখ্যাত যে গ্রন্থসূত্রে লাশ কাটা ঘর, এবং তিনি আত্মহত্যা করেছিলেন। ঢাকার একটি বিখ্যাত ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক ছিলেন, তো নিঃসঙ্গ ছিলেন, তারপর তিনি আত্মহত্যা করেছেন। তার সেই ক্ষেত্রে তিনি 1992 সালে কিন্তু মারা গেছেন, আত্মহত্যা করেছেন। সেখানে আমরা বলতে পারবো 1992 সালে খ্রিস্টাব্দে কথাসাহিত্যিক কায়েস আহমেদ মৃত্যু বরণ করেন, যেহেতু তিনি সুসাইড করেছেন, মৃত্যুকে নিজে নিজে বরণ করে নিয়েছিলেন। কিন্তু আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে কিন্তু এটা বলতে হবে 1941 খ্রিস্টাব্দে 7 আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয় বা মারা যান, কিন্তু মৃত্যু বরণ করলে ভুল হবে। তো তারপর হচ্ছে মোহাম্মদ, এটা নিয়ে দেখেন অনেক জায়গায় আমরা লিখি যে মোহাম্মদ বানান আমরা এইভাবে লিখি। তারপরে কি লিখি, ধরেন ডাক্তার বানানে কীভাবে লিখি, এইভাবে লিখি। ধরেন ডক্টর বানানে কী লিখি, এইভাবে লিখি। তারপরে ধরেন বিশেষ দ্রষ্টব্য এইভাবে লিখি। এভাবে লিখলে তো ভুল হবে। কেন ভুল হবে? কারণ বাংলা যে জ্যোতিচিহ্ন আছে সেখানে এক বিন্দু নামে একটা জ্যোতিচিহ্ন আছে, বা সেই এক বিন্দু মানে হচ্ছে সংক্ষেপ। আমি যখন মৌকার মো দিয়ে একটা ডট দেব বা মরস্কার মু দিয়ে একটা ডট দেব, তার মানে হচ্ছে মোহাম্মদ বা মুহাম্মদ। আর যদি ডয় আকার দিয়ে যদি আমি একটা ডট দিই, তাহলে সেটা ডাক্তার। ড দিয়ে একটা ডট দিই, সেটা হবে ডক্টর। তাহলে এক বিন্দু সংক্ষিপ্ত করার জন্য ব্যবহৃত হয়। কিন্তু আমরা যখন এই যে বিসর্গ দিচ্ছি, এর কিন্তু বিসর্গ একটা বর্ণ, বিসর্গ হচ্ছে কি একটা বর্ণ। তাহলে মৌকার বিসর্গ, তাহলে উচ্চারণ কি হলো, মোহ, মানে এটার উচ্চারণ হয়ের মতো, তাহলে হলো মো, তাহলে ডা, তারপরে কি হলো ডহ, তাহলে এই যে বিহ দ্রোহ, এই যে এরকম উচ্চারণ হয়ে যাবে। আসলে কিন্তু কোনো মিনিংফুল হলো না, কিছুই হলো না। তাহলে এটা একটা মারাত্মক ভুল, এই ভুলটি করা যাবে না। মোহাম্মদ, ডাক্তার, ডক্টর বা যেটা আমরা সংক্ষেপ করতে এসে সেখানে কী দিতে হবে, ডট দিতে হবে, বিসর্গ দিলে ভুল হবে। এই ভুলটি করা যাবে না। তারপর হচ্ছে মোহমান এবং ম্রিয়মান দুটি শুদ্ধ। ম্রিয়মান শব্দ হচ্ছে মূর্ধন্য, সেটা নত্যবিধান অনুযায়ী হয়েছে। আর মোহমান শব্দের মধ্যে দন্তন্য, সেটাও নত্যবিধি অনুযায়ী দন্তন্য হয়েছে, আর এখানে মূর্ধন্য হয়েছে। এই দুইটা ব্যবহার করা যাবে। তবে বানানটা একটু দেখবেন, ম্রিয়মানে মূর্ধন্য, মোহমান হচ্ছে দন্তন্য। মৌন, মৌনী, মৌনতা, এই আমি একটি বানানের ক্লাসে পড়েছিলাম কেন মৌনতা, একটি গান আমি গিয়েছিলাম, মনে আছে আপনাদের। মৌন শব্দের অর্থ হচ্ছে নীরবতা, এটি বিশেষ্য। এরপরে আবার তার যোগ করে বিশেষ্য করার দরকার নেই। তাহলে যে তখন মৌনতা যখন বলবো, তাহলে সেটি কিন্তু ভুল হবে। ঠিক আছে, মৌন বলা যাবে, এটি বিশেষ, তাই প্রত্যয়যুক্ত করে আবারও বিশেষ করার দরকার নেই। পক্ষান্তরে মৌনী হচ্ছে বিশেষণ। তাহলে মৌন শব্দে এটা হচ্ছে মৌন হচ্ছে বিশেষ্য, আর বিশেষণ হচ্ছে মৌনী, আর মৌনতা বলে কিছু নেই, এটা লিখলে ভুল হবে। তারপরে যেই এবং যেই শব্দের অর্থ হচ্ছে যখনই, যেমন যেই বন্দুক দেখলো অমনি চালাক কাকটি উড়ে গেল। তাহলে এই যের অর্থ হচ্ছে যখনই। আর মানে কি, যে কোন ব্যক্তির ক্ষেত্রে বোঝাচ্ছে। শব্দের অর্থ হচ্ছে যে কেউ। যেমন যেই বলুক না কেন অমন অবাস্তব কথা কোনো বিজ্ঞ লোক মেনে নেবে না। বিজ্ঞ হয়ে গেছে, কোনো বিজ্ঞ লোক মেনে নেবেন না। তাহলে এই যেই বলতে কোনো একজন যে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে। যখন যে এবং ইর মাঝখানে যখন হাইফেন থাকবে তখন সেটাকে ব্যক্তিকে বোঝাবে, আর এই যখন হাইফেন না থাকবে তখন সেটা হচ্ছে যখনই বোঝাবে। তো এটা আমরা ভুল করি। রুগ্ন এবং রুগ্ন, এই রুগ্ন বানানে এইটা দিলে ভুল হবে। কেন ভুল হবে বলেন তো? রুগ্ন বানানে নত্যবিধান অনুযায়ী কিন্তু মূর্ধন্য হবে, কিন্তু প্রবলেম হচ্ছে গয়ের নিচে কখনো মূর্ধন্য হয় না। কি বলেছি, গয়ের সাথে মূর্ধন্য সংযুক্ত হিসেবে ব্যবহৃত হয় না। যেহেতু সংযুক্ত হিসেবে ব্যবহৃত হয় না, এখন কোনো একটা বর্ণ সংযুক্ত হিসেবে ব্যবহৃত হচ্ছে না, সেটাকে যদি আপনি ভেঙে লিখতে চান তাহলে কিন্তু সেই বর্ণের নিচে কিন্তু হর্ষ চিহ্ন দিতে হয়। যে কারণে রুগ্ন বানানটা এইভাবে লিখেছি, গড় নিচে হর্ষ দিয়ে মূর্ধন্যটা পরে লিখে দেওয়া হয়েছে। এটাকে বুঝতে পেরেছেন? আপনাদের হয়তো এরকম মনে হতে পারে যে না, রুগ্ন বানান এরকমভাবে গড় নিচে দন্ত ন দিলে সমস্যা কি? রুগ্ন বানান নত্যবিধি অনুযায়ী মূর্ধন্য ন, তাই না? তাহলে এখন মূর্ধন্য হচ্ছে গড় নিচে মূর্ধন্য সংযুক্ত বসে না। যেহেতু বসে না, তার মানে আলাদা লিখতে হবে। আলাদা লেখার চাইলে তাহলে আমার গড় সাথে কী দিতে হবে, হর্ষ দিতে হবে, এই জন্য হর্ষ হয়েছে। তা হচ্ছে রাজা এবং বাদশাহ।
রাজা এবং বাদশা আমরা প্রায় সমার্থক হিসেবে ব্যবহার করি, তবে রাজা এবং বাদশার মধ্যে পার্থক্য আছে। যেমন আমি কিন্তু মুঘল রাজা না বলে মুঘল বাদশা বলি আমরা, ঠিক আছে। সুলতান সুলেমানে সেখানে কি সুলতান মানে এগুলোর ক্ষেত্রে হবে বাদশাহ হিসেবে ব্যবহৃত হবে। অর্থাৎ মুসলিম যে শাসক আছেন অপেক্ষাকৃত বড় সাম্রাজ্য যাদের, তাদেরকে আমরা বাদশাহ বলি, তাদের বাদশাহ ব্যবহৃত হবে। আর রাজা হচ্ছে ছোট ছোট রাজা, যেমন শশাঙ্ক রাজা, এরকম ছোট ছোট হিন্দু রাজা, হিন্দু অধ্যুষিত যে অঞ্চলগুলো ছিল, ছোট ছোট জনপদ, তাদের যে নৃপতি বা অধিপতি তাকে আমরা বলছি রাজা। তাহলে রাজা নর্মালি হিন্দুদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যারা আর হচ্ছে বাদশাটা মুসলিম শাসক যারা আছেন তাদের ক্ষেত্রে বাদশা শব্দটি ব্যবহৃত হয়। তারপর হচ্ছে রোগ, নিরাময় এবং নিরাময়। এইখানে আমরা ভুল করি। নিরাময় শব্দের মধ্যেই কিন্তু রোগ মানে রোগ থেকে মুক্তির ব্যাপার আছে। রোগ নিরাময় শব্দের অর্থ কি? রোগ থেকে নিরাময়। কিন্তু তার আগে আবার যদি আমি রোগ নিরাময় বলি তাহলে কি হয়? রোগ নিরাময়। নিরাময় মানে হচ্ছে রোগ থেকে নিরাময়। এখন তার আগে যদি রোগ নিরাময় শব্দ ইউজ করি তাহলে কি হবে? রোগ থেকে নিরাময়। তাহলে রোগ শব্দটা দুইবার হয়ে যাচ্ছে, দ্বিতীয় হয়ে যাচ্ছে। সুতরাং রোগ নিরাময়ের জন্য দোয়া করা যাবে না, দোয়া করতে হবে নিরাময়ের জন্য। তারপর হচ্ছে রোমহর্ষক এবং লোমহর্ষক। এটা অনেকেই রোমহর্ষক লিখেন এবং অনেকে লোমহর্ষক লিখেন, দুটোই ঠিক, এটাও ঠিক, কিন্তু দুই শব্দ। রোম এবং লোম শব্দের অর্থ শরীরের যে মানে কেশ, চুল, আমরা ছোট্ট চুল বলি। তো এই রোম বা লোম থেকে রোমহর্ষক এবং লোমহর্ষক এবং দুটি শুদ্ধ। তারপর হচ্ছে লক্ষ্য এবং লক্ষ্য, এইটা নিয়ে একটা ব্যাপক কনফিউশন রয়েছে। এই জফলাযুক্ত যে লক্ষ্যটা আছে এটা একটু লিখি এখানে, তাহলে হয়তো আপনাদের একটু বেশি সুবিধা হবে। জফলা বাদ দিয়ে যেটা আছে সেটা হচ্ছে সংখ্যা বোঝাবে অথবা ক্রিয়াতে ব্যবহৃত হতে পারে, ক্রিয়াতে ব্যবহৃত হবে। অর্থাৎ একটা জিনিস মনে রাখবো, যদি সংখ্যা হিসেবে আমরা লক্ষ্য ব্যবহার করি, লাখ যেটা, তাই সেই লক্ষ্যর মধ্যে আমরা হচ্ছে জফলা দিব না। আর হচ্ছে যদি ক্রিয়া যদি আমি বললাম লক্ষ্য করুন, আমি বলেছি লক্ষ্য করুন বা লক্ষ্য করো বা লক্ষ্য করি, এই লক্ষ্যটা কিন্তু ক্রিয়ার অংশ, সেক্ষেত্রে কিন্তু জফলা হবে না, আদারওয়াইজ সর্বক্ষেত্রে জফলা হবে। ঠিক আছে, তাহলে আমরা এটুকু শিখলাম যে এটা যদি লক্ষ্য দ্বারা যদি সংখ্যা বোঝায়, যেমন 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ বা 1 লাখ, 2 লাখ, সেই লক্ষ্য, অথবা লক্ষ্য করুন, লক্ষ্য করি, লক্ষ্য করেছিলেন, সেটা যখন ক্রিয়ার অংশ হয়ে যাবে সেক্ষেত্রে জফলা হবে না, আদারওয়াইজ সকল ক্ষেত্রে কী হবে? জফলা হবে। তারপরে হচ্ছে লজ্জাকর এবং লজ্জাজনক, লজ্জাস্কর এবং লজ্জাকর। আমরা লজ্জাস্কর ব্যাপার বলি। দেখেন সন্ধি নিয়ম অনুসারে লজ্জাযোগ কর সমান কি? লজ্জাকর। কিন্তু অনেকে লেখেন কি? লজ্জাস্কর, যা মোটেই কাম্য নয়। যদি কেউ লজ্জাকর শব্দকে লজ্জাস্কর লেখেন তাহলে বিষয়টা সত্যি লজ্জাকর হবে। তাহলে আমরা লজ্জাকর বিষয় যেন না ঘটে সেই জন্য আমরা লজ্জাস্কর না লিখে লিখব লজ্জাকর। ওকে, দেন হচ্ছে লিখা এবং লিখনি। লিখা নামে কোনো শব্দ নেই আসলে, এটা হবে লেখা। লিখে যোগ সমান কি? লেখা। যেমন ফেসবুকে একটা গ্রুপই ছিল বই পোকাদের জন্য লেখালেখি, অনেক বেশি আছে, মনে হয় 3-4 লাখ মনে হয় সদস্য আছে। লেখালেখি নামে একটা ফেসবুক গ্রুপ আছে বই পোকাতে, বইটা নাম হয়েছে লেখালেখি। তো লেখালেখি না, শব্দটা ছিল আসলে লেখালেখি। তো এইটা হবে লেখা। আবার বলি যে অসাধারণ লিখনি। আপনারা যাদের খাতা দেখছিলাম রিটেনের, লাইভ রিটেনের, সেখানে লেখেন যে অসাধারণ লিখনি বা অসাধারণ লিখনি বা লেখনি। লিখনি বা লেখনি মানে হচ্ছে লেখার উপকরণ। ধরুন আমি যখন বললাম লেখনি, কিংবা ধরেন আমি লিখলাম লিখনি, এর মানে কি জানেন? এর মানে হচ্ছে কলম, এর মানে হচ্ছে পেন্সিল। অর্থাৎ যেটা দ্বারা লিখি সেটাকে বলা হচ্ছে লেখনি। তাহলে আমি যে বললাম যে ভাই আপনি অসাধারণ লেখনি, এর মানে হচ্ছে অসাধারণ কলম, অসাধারণ পেন্সিল, বা আপনি যেটা দিয়ে লিখেছেন এটা হচ্ছে অসাধারণ। আপনি যা লিখেছেন সেটা অসাধারণ না, আপনি যেটা দিয়ে লিখেছেন সেটা হচ্ছে অসাধারণ। তাহলে বিষয়টা তো হলো না, হয়েছে কি? তাহলে আমরা লেখা অর্থে লিখনি বা লেখনি বলা যাবে না, বা লিখাও বলা যাবে না, লিখলে এটা ভুল হবে। আর লেখো সামগ্রী হতে পারে। লেখো সামগ্রী বলতে আসলে এই যে কলম,
তারপর হচ্ছে ধরেন খাতা কলম, অর্থাৎ লেখা সংক্রান্ত যত কিছু যে সরঞ্জামগুলো আছে, দ্রব্যাদি আছে, সেগুলোকে আমরা বলছি লেখো সামগ্রী। তাহলে আমরা লেখনী বলবো না, লেখনী বললে ভুল হবে। লেখনী বললে ভুল হবে না, লেখনী শব্দটা আছে। লেখনী মানে হচ্ছে কলম বা পেন্সিল বা যা দ্বারা লেখা হয়। তা লেখা অর্থে আমরা লিখা বা লেখনী বা লিখনী বলবো না। তারপরে লিখিত এবং লেখিত দুইটাই শব্দই ঠিক, কিন্তু একটু ব্যবহারগত পার্থক্য রয়েছে। লিখিত মানে হচ্ছে যা কিছু লেখা হয়েছে, আর লেখিত মানে হচ্ছে যে লেখানো হয়েছে। ধরুন আপনি কারো দিয়ে কোনো কিছু লিখিয়েছেন, তখন সেটাকে বলা হবে লিখিত। যেমন লিখিত দলিলটি আদালতে পেশ করা হলো। আর লিখিত মানে হচ্ছে যা কিছু লেখা হয়েছে, এটা সহজ। তারপর হচ্ছে শয়িত এবং শায়িত। আমি যখন নিজে শুয়ে আছি বা কেউ একজন শুয়ে আছে, তখন শয়িত শব্দের অর্থ হচ্ছে শুয়ে আছে এমন, যেমন তিনি এখনও বিছানায় শয়িত। আর শায়িত মানে হচ্ছে কাউকে শুইয়ে দেয়া, যেমন কবরে কাউকে শায়িত করা হয়েছে, বুঝতে পেরেছেন? আর শায়িত মানে হচ্ছে কাউকে শুইয়ে দেয়া, যেমন কবরে শায়িত লাশ। তারপর হচ্ছে শান্ত এবং শান্ত দুইটাই ঠিক। একটা হচ্ছে শান্ত, সেটা নাজমুল হাসান শান্ত, বাংলাদেশি ক্রিকেটার, ওনার নামের বানানো অবশ্য আমি জানি না, আচ্ছা যেটাই হোক। তো এই শান্ত মানে শান্ত শিষ্ট, এটা তো আমরা জানি। কিন্তু এই শান্ত মানে হচ্ছে নীরব। এই শান্ত মানে হচ্ছে নীরব, দন্তস্ব দিয়ে হচ্ছে নীরব। এর অর্থ কি দাঁড়ায় দেখেন, এই শান্ত হতে নীরব না, সীমাবদ্ধ বা সসীম। বিশেষ আদেশ দ্বারা রাষ্ট্রপতির যাতায়াত শান্ত করা হয়েছে, মানে সীমাবদ্ধ করা হয়েছে। এই শান্ত মানে হচ্ছে নীরব কেন বলছে আবার, সীমাবদ্ধ বা সসীম। আর এই শান্ত মানে হচ্ছে শান্ত বা উৎকণ্ঠাশূন্য বা শান্তিযুক্ত, এই টাইপের। শিহরণ বানান অনেকে মূর্ধন্য দিয়ে লেখেন। শিহরণ বানান কেন লেখেন? মূর্ধন্য দিয়ে, ওই যে রয়ের পরে মূর্ধন্য আছে, রয়ের পরে ন আছে, সুতরাং নিয়ম অনুযায়ী কী দিয়ে দাও? মূর্ধন্য দিয়ে দাও। মূর্ধন্য হতো যদি সেটি তৎসম শব্দ হতো, কিন্তু শিহরণ বানানটি হচ্ছে বাংলা শব্দ। তাহলে বাংলা শব্দে আমরা জানি মূর্ধন্য হয় না, সেটি রয়ের পরে হোক বা যার পরেই হোক, ঠিক আছে? তাহলে শিহরণ বানান মূর্ধন্য দেয়া যাবে না। শিহরণ বানান দন্তন্য এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় আসে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে পরের উদাহরণটা দেখেন। আমরা কিন্তু অহরহ লিখি যে 6ই বা 9ই, কিন্তু এই যে 6ই 9ই না, এটা কিন্তু ভুল, এটা প্রমিত না। এটা আসলে হবে দেখেন বানানটা দেখেন, ছয়ই, মানে উচ্চারণটা কেমন জানি খটোমটো, তারপরে এটা বাংলা একাডেমি প্রমিত বলেছে। তারপরে নয় ই, এরকম এটাকে তারা প্রমিত দিয়েছে। এটা কেন এরকম প্রমিত হয়েছে সেটিরও ব্যাখ্যাটা নেই। যেমন 6ই মার্চ, 9ই মার্চ, এটা হচ্ছে শুদ্ধ, হ্যাঁ, আর এভাবে হচ্ছে ভুল। এটা আপনারা পরীক্ষার জন্য জেনে রাখেন, যদিও আমরা উচ্চারণটা অন্যভাবে করি। সমাপ্তি এবং শেষ। সমাপ্তি মানে হচ্ছে এন্ড, অর্থাৎ আপনি যখন কোনো একটা সিনেমা বা কোনো কিছু একটা যখন দেখেন, তখন সেটির লাস্টে কী লেখা? এন্ড লেখা বসে। সেখানে কিন্তু ফিনিশ লেখা বসে না। শেষ মানে হচ্ছে ফিনিশ। তো এখন বিয়ের মাধ্যমে সবুজ মিয়া 7 বছর প্রেমের সমাপ্তি ঘটালেন। পজিটিভ অর্থে, ইতিবাচক অর্থে হচ্ছে সমাপ্তি হয় বা এন্ড হয়, কিন্তু ফিনিশ মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া, নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। যেমন কাজ করতে করতে জীবন শেষ হয়ে গেল। কাজ করতে করতে জীবন কী হয়ে গেল? শেষ হয়ে গেল। কিন্তু কাজ করতে করতে জীবন সমাপ্ত হয়ে গেল বললে কিন্তু আবার ভুল হবে। তাহলে শেষটা অনেকটা নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়, আর সমাপ্তিটা পজিটিভ অর্থে ব্যবহৃত হয়। সম্প্রতি এবং অতি সম্প্রতি। সম্প্রতি মানিয়েছে ইদানিং, তাহলে এর আগে আবার অতি সম্প্রতি, অতি দিয়ে আবার নতুন করে করার দরকার নাই, এই ইদানিং বোঝানোর দরকার নাই। এই সম্প্রতি কথার মধ্যে ইদানিং ব্যাপারটা আছে, তাহলে অতি কথা বললে ভুল হবে। তাহলে অতি সম্প্রতি যে আমরা লিখি যে অতি সম্প্রতি এই ঘটেছে ওই ঘটেছে, এটা বলা যাবে না, বললে ভুল হবে। ঠিক হবে কি? সম্প্রতি। পরে হচ্ছে আমরা লিখি যে সম্মানিত, যখন আমরা কোনো একটা এটি কি বলে অনুষ্ঠানে আমরা বক্তৃতা করি কিংবা ভাষণ দিই, তখন আমরা বলি উপস্থিত মঞ্চে উপবিষ্ট সম্মানিত এই। সম্মানিত মানে হচ্ছে যাকে সম্মানিত করা হয়েছে,
অর্থাৎ যাকে আমরা কোনো একটা ক্রেস্ট দিয়ে বা কোনো কারণে তাকে আমরা বরণ করে সম্মানিত করেছি, তাকে হচ্ছে সম্মানিত। তাহলে আমরা তো যারা মঞ্চে উপবিষ্ট আছে তাদেরকে সম্মানিত করা হয়নি, তাহলে সেক্ষেত্রে সম্মানিত এই ক্ষেত্রে বলা যায়, মানে এই ক্ষেত্রে বলতে হবে সম্মাননীয়। সম্মাননীয় উচ্চারণটা কি? সম্মাননীয়। এবং বানানটা দেখেন, সবচেয়ে বড় কথা হচ্ছে বানানটা অনেক ইম্পর্টেন্ট। সম্মাননীয়, সম্মানীয়। তাহলে সম্মানীয় শব্দ হচ্ছে সম্মানের যোগ্য, আর সম্মানিত অর্থ যে যাকে সম্মানিত করা হয়েছে। তাই ভাষণের শুরুতে সম্ভাষণের ক্ষেত্রে সম্মানিত না বলে সম্মাননীয় বা মাননীয় বলা উচিত। তাহলে সম্মানীয় উচ্চারণটা একটু কঠিন, সম্মাননীয়, তাহলে এটা যদি উচ্চারণ কঠিন হয় তাহলে আপনি মাননীয় বলা যাবে, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে সর্বজনীন এবং সার্বজনীন। এই জায়গাটা এই যে কিছুদিন পরেই পূজার ছুটি আসছে, সেখানে আমরা লিখি, অনেক সময় দেখেছি সার্বজনীন পূজা দুর্গাপূজা বলা হয়, সার্বজনীন দুর্গাপূজা বলা হয়। এখন সার্বজনীন দুর্গাপূজা, সার্বজনীন শব্দটা দুর্গাপূজার আগে গ্রহণযোগ্য কি না সেটা আমি একটু ব্যাখ্যা দেওয়ার পরে আপনারা নিজেরাই সেটা বলবেন। সর্বজনীন শব্দের অর্থ সর্বসাধারণের জন্য অনুষ্ঠিত, সকলের জন্য মঙ্গলকর, সবার জন্য হিতকর, সবার মঙ্গলের জন্য কৃত। অর্থাৎ সর্বজনীন মানে সবার জন্য মঙ্গলজনক, সবার জন্য হিতকর, সবার মঙ্গলের জন্য অনুষ্ঠিত বা কৃত হয়েছে, এরকম অর্থ দেয়। আর সার্বজনীন শব্দের অর্থ দেখেন, সার্বজনীন শব্দের অর্থ হচ্ছে সবার মধ্যে প্রবীণ, সবার মধ্যে জ্যেষ্ঠ। সার্বজনীন মানে সবার মধ্যে প্রবীণ বা সবার মধ্যে জ্যেষ্ঠ, আর সর্বজনীন হচ্ছে সবার জন্য অনুষ্ঠিত, সবার মঙ্গলের জন্য, সবার হিতের জন্য যেটা হচ্ছে সেটা। এখন বা সবার অংশগ্রহণে যেটা হচ্ছে। এখন আমি যদি এরকম বলি যে সার্বজনীন দুর্গাপূজায় আপনাকে স্বাগত, তাহলে এটার অর্থ কী হলো? সবচেয়ে প্রবীণ যে বা সবচেয়ে জ্যেষ্ঠ যে দুর্গাপূজা সেখানে আপনাকে স্বাগত। কিন্তু এটা না বলে যদি আমি বলি যে সর্বজনীন দুর্গাপূজায় আপনাকে স্বাগত, মানে সবার দ্বারা অনুষ্ঠিত, সবার জন্য হিতকর, সবার দ্বারা অংশগৃহীত যে দুর্গাপূজা সেখানে আপনাকে স্বাগত, তাহলে কিন্তু হতো আমার মনে হয়। তারপরেও সার্বজনীন দুর্গাপূজা এগুলো আমরা ব্যানারে দেখে আসছি। তাহলে সর্বজনীন ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সর্বজনীন শব্দটা কিন্তু ব্যবহৃত হয় সব জায়গায়। আপনার যদি এরকম কনফিউশনের সুযোগ আসে বা হয় যে আপনি সর্বজনীন লিখবেন না সার্বজনীন লিখবেন, তাহলে আপনি মোটামুটি সর্বজনীন যদি লিখে দেন তাহলে ভুল হওয়ার চান্স কম। সার্বজনীন মানে সবার মধ্যে যে প্রবীণ। তারপর হচ্ছে সর্বশ্রী এবং হচ্ছে সর্বজনাব। এটা আমরা অনেক ক্ষেত্রে দেখি যে সর্বশ্রী সাধারণত হিন্দুরা ব্যবহার করেন, আর সর্বজনাব সাধারণত মুসলিমরা ব্যবহার করেন। যদিও এই শব্দের মধ্যে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই, যে কেউ ব্যবহার করতে পারবেন যে কোনোটা। যেমন শ্রীমতী এখন লেখেন, বা শ্রী তুলসী রবিদাস, বা শ্রী এই রবীন্দ্রনাথ ঠাকুর এরকম লিখতেন। এবং একসময় মুসলিম যারা ছিলেন তাদের নামের আগেও কিন্তু শ্রী ছিল, কিন্তু কালকর্মে সেটি আর নাই। যেমন আপনাদের যদি বাসায় যদি দলিল দস্তাবেজ থাকে, আমি নিজের চোখে দেখেছি আমাদের বাড়ির অনেক পুরনো যারা আছেন তাদের দলিলে দেখবেন তার আগে কিন্তু শ্রী আছে, তো সেটি কালক্রমে হারিয়ে গেছে। দুটি শব্দই হচ্ছে অশুদ্ধ। সর্বশ্রী শব্দের অর্থ হলো সর্বপ্রকার শ্রীযুক্ত। দেখেন, সর্বপ্রকার শ্রীযুক্ত বা সর্বপ্রকার শ্রী। আর সর্বজনাব মানে হচ্ছে সর্বপ্রকার জনাব। তাই শ্রী এবং জনাব শব্দের পূর্বে সর্ব লেখা যাবে না। তাহলে শ্রী জনাব এটা হচ্ছে কি হয়ে যাচ্ছে, যেমন মঞ্চে কেউ একজন উপস্থিত, আমি বললাম সর্বশ্রী বা আমরা বললাম সর্বজনাব বলতে আমি কি বোঝাতে চাচ্ছিলাম যে এইখানে যে অনুষ্ঠানে যিনি আছেন তিনি সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি বা সম্মাননীয় ব্যক্তি, এরকম কিছু একটা বোঝাতে চাচ্ছি, তাই তো? এরকম করলে ভুল হবে। তাহলে সর্বজনাব মানে হচ্ছে অনেক বেশি জনাব। তারপরে হচ্ছে সর্বশ্রী মানে হচ্ছে অনেক বেশি শ্রী, অর্থাৎ সর্বপ্রকার শ্রী। ওই হয়ে যাচ্ছে, অর্থ মিনিংফুলি হচ্ছে না, সেটা বহুবচন হয়ে যাচ্ছে। সুতরাং আমরা এই সর্বশ্রী বলবো না, শুধু শ্রী বলবো। সর্বজনাব বলবো না, শুধু জনাব বলবো। সর্বশান্ত এবং সর্বশান্ত বানানটা একটু দেখেন। যে সর্বশান্ত মানে দন্তস্বর নিচে ব আছে, আর শান্ত বানানের আগে সর্ব, এই দুটার বিশ্লেষণটা দেখেন। সর্বযুগ সযুগ অন্ত সমান হচ্ছে সর্বশান্ত। সর্বশব্দের অর্থে নিজের যা কিছু ছিল সব হারিয়ে শেষ হয়ে যাওয়া, অর্থাৎ
ধরেন ভাঙনে সব কিছু নিয়ে গেছে, সেক্ষেত্রে মানুষটা কী হয়েছে, সর্বশান্ত হয়েছে। আর যে সর্বশান্ত, শান্ত বানানোর আগে সর্বজি দেই, তার মানে কি সব কিছু শান্ত, এটার অর্থ হচ্ছে সব কিছু শান্ত। আর এই সর্বশান্ত মানে হচ্ছে সব কিছু নিজে সব কিছু হারিয়ে ফেলা। সহসা এবং শীঘ্রই, যেমন আমরা বলি না এই সহসা চলে আসো, সহসা চলে আসো বা সহসা কাজটি করো। সহসা বলতে আমি কী বোঝাতে চাচ্ছি, যে তাড়াতাড়ি করো বা শীঘ্রই করো। তাহলে শীঘ্রই অর্থে বা শিগগিরই অর্থে সহসা ব্যবহার করলে কি হবে, ভুল হবে। কারণ সহসা শব্দের অর্থ কি, সহসা শব্দ হচ্ছে হঠাৎ বা অকস্মাৎ বা অতর্কিত। তাহলে যেহেতু সহসা শব্দের অর্থ হচ্ছে অকস্মাৎ বা হঠাৎ বা অতর্কিত, সেখানে আমি শিগগিরই বা শীঘ্রই অর্থে সহসা যদি বলি তাহলে ভুল হবে। সঠিক শব্দটা এবং ঠিক দুইটাই ঠিক। তাহলে কোনো শব্দে যারা আমি ঠিক, সঠিক শব্দটি দ্বারা বোঝাই ঠিকের সাথে, তাই ঠিক শব্দ দ্বারা অর্থ পরিপূর্ণ প্রকাশ পেলে সঠিক লেখার দরকার নেই। সহানুভূতি, এটাও তেমন কোনো মিস্টেক না, এটা কোনো মিস্টেক না, এটা সমস্যা নাই, এটা নর্মালি হয়ে যায়। সহানুভূতি বা সহানুভূতির সাথে, এই যে আমরা বলি যে সহানুভূতির সাথে তিনি তাকালেন বা সহানুভূতির সাথে তিনি বিষয়টা দেখলেন, সহানুভূতির সাথে এই করলেন সেই করলেন, নানান কিছু বলি, এটা কিন্তু ভুল বলি। কেন ভুল বলি, কারণ সহানুভূতি শব্দটা কিভাবে গঠিত হয়েছে, অনুভূতির সঙ্গে বা অনুভূতি সহ হচ্ছে সহানুভূতি। তাহলে এই সহানুভূতি শব্দের মধ্যেই কিন্তু সাথে শব্দটি যুক্ত আছে, সহানুভূতি শব্দটার সাথেই কিন্তু যুক্ত আছে। সহানুভূতি শব্দটা হচ্ছে কি, অনুভূতির সাথে। তাহলে এর সাথে যদি আবার সাথে যোগ করি তাহলে কি হয়, অনুভূতির সাথে সাথে। তাহলে অনুভূতির সহানুভূতির সাথে লিখলে ভুল হবে, অবশ্যই লিখতে হবে শুধু সহানুভূতি। সাম্প্রতিককাল, একই সমস্যা। সাম্প্রতিক মানেই বর্তমান সময় বা একটা কালকে বোঝাচ্ছে। সাম্প্রতিক বলতে একটা কালকে, একটা সময়কে বোঝাচ্ছে। তারপরে আবার যদি কাল দেয় তাহলে ভুল হবে। তাহলে কি লিখতে হবে, সাম্প্রতিক লিখতে হবে, সাম্প্রতিক কাল বলা যাবে না, বা সম্প্রতি বলতে হবে। স্বাক্ষর এবং স্বাক্ষর, দেখেন সযোগ অক্ষর সমান হচ্ছে কি স্বাক্ষর, আর হচ্ছে স্বর্ণের ব যোগ অক্ষর সমান হচ্ছে কি স্বাক্ষর। একটা জিনিস মনে রাখবেন, আমি আগেও বলেছি, দন্তস্ব কোনো শব্দের প্রথমে যদি বসে, শুধু দন্তস্ব যদি বসে, তাহলে কি হচ্ছে, এই দন্তস্বর অর্থ হয়ে যায় সঙ্গে বা সাথে বা সহিত। কোনো একটা শব্দের পূর্বে শুধু দন্তস্ব বসেছে, তখন মনে করবেন সেই দন্তস্বটা হচ্ছে সাথে অর্থে ব্যবহৃত হয়েছে বা সহিত অর্থে ব্যবহৃত হয়েছে বা সঙ্গে অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে আমি যখন স্বাক্ষর লিখেছি, সহযোগ অক্ষর সমান হচ্ছে স্বাক্ষর, তাহলে মানে কি অক্ষরের সাথে, স্বাক্ষর মানে কি অক্ষরের সাথে, মানে অক্ষর জ্ঞান সম্পূর্ণ, অর্থাৎ কি এডুকেটেড, তাই না? কিন্তু আমি যদি সহযোগ অক্ষর লিখি, আর যদি আপনি কোনো দন্তস্বর নিচে ব থাকে, অবশ্যই সে নিজেকে বোঝাবে। কোনো দন্তস্বর নিচে যদি ব থাকে এবং সেটা যদি সর্বপ্রথমেই থাকে, তাহলে সেটি অবশ্যই নিজেকে বোঝাবে। যেমন সহযোগ অক্ষর মানে স্বাক্ষর, তাহলে মানে কি নিজের অক্ষর, অর্থাৎ সিগনেচার, অর্থাৎ সই। তাহলে যে স্বর নিচে ব আছে সেটা হচ্ছে সিগনেচার বা সই করা, দস্তখত অর্থে ব্যবহৃত হচ্ছে। আর যে স্বরের নিচে ব নেই, সেইটা মানে হলো অক্ষর জ্ঞান সম্পূর্ণ, অর্থাৎ অক্ষরের সাথে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমরা দেখি সেম সমস্যা, আমরা লিখি যে সাফল্যের সঙ্গে লিখি বা সাবধানতার সাথে দুটো শব্দের একটু ব্যাখ্যা দেখেন। সযোগ ফল সমান হচ্ছে কি সফল। তাহলে সফল শব্দ থেকে সাফল্য, তাহলে এই যে সফল শব্দের সঙ্গে কিন্তু সঙ্গে শব্দটা যুক্ত আছে, এই সঙ্গে শব্দটা কিন্তু সাফল্যের সাথেই কিন্তু যুক্ত করা আছে। তারপরে সাবধানতা, এটা দেখেন, এটার বিশ্লেষণটা দেখেন। এটা দেখি পরে ব্যাখ্যাটা আছে কিনা, না পরে ব্যাখ্যাটা নেই, আচ্ছা যেটাই হোক। সাবধানতা শব্দের মধ্যে এই যে সা মানে হচ্ছে সঙ্গে, তাহলে এই যে সাবধানতা বা সাফল্য, এই যে সা আছে, এই সা মানে হচ্ছে সঙ্গে। তাহলে যেহেতু এইখানের সাথে এই সাফল্য বা সাবধানতার সাথে সঙ্গে বা সাথে শব্দটা যুক্ত আছে, এরপরে সাফল্যের সঙ্গে যে বলি বা সাফল্যের সাথে যদি বলি, এইটা বললে ভুল হবে। তাহলে সাফল্যের সঙ্গে বলা যাবে না, সাফল্যের সাথেও বলা যাবে না, বা সাবধানতার সাথে বলা যাবে না, লিখতে হবে সাফল্যে বা সাবধানতার।
স্বাগত, স্বাগতম, সুস্বাগতম, এইটা অনেক বেশি ভুল করে, এটা আমি অলরেডি অনেকবার এটার ব্যাখ্যা দিয়েছি। তাহলে সুযোগ আগত সমান স্বাগত। আর যদি স্বাগতম লিখি তাহলে কি হয়? সুযোগ আগতম। তাহলে আগতম নামে কোনো শব্দ আছে? আগতম নামে কোনো শব্দ নাই। আর যদি সুস্বাগতম লিখি তাহলে কি? সুযোগ আগতম। তাহলে কি হলো? সুস্বাগতম। তাহলে সুস্বাগতম অনেক বেশি ভুল, সুস্বাগতম লেখা যাবে না, অর্থাৎ স্বাগতম লেখা যাবে না, সুস্বাগতম লেখা যাবে না, বা সুস্বাগত লেখা যাবে না, সুস্বাগত লেখা যাবে না, সুস্বাগত লেখা যাবে না, ভুল। একমাত্র শুদ্ধ হচ্ছে স্বাগত। স্বাক্ষর এবং স্বাক্ষর এটা দ্বিত্ব আছে, একবার বলে ফেলেছি। সুধি এবং সুধি, সুধি যখন রস্বইকারতে লিখি তার অর্থ দ্বারা হচ্ছে বোধ, চেতনা বা স্মৃতি। পক্ষান্তরে সংস্কৃত সুধি যখন দিই তার অর্থ হচ্ছে মান্যবর, বিচক্ষণ বা বিদ্বান। তা আমরা বলি যে সুধি, সুপ্রিয় সুধি, তাহলে সেই সুধি বানানো হচ্ছে দীর্ঘইকার। আর যদি রস্বইকার দিই এটার অর্থ হয়ে যাবে স্মৃতি বা চেতনা বা বোধ। তোমার সুধি, সুধি থেকে বলছি, বা তার সুধি, এরকম বললে হবে, রস্বইকার হবে। এই হলো আমাদের শেষ। এখন হচ্ছে সত্তা, সত্য, সত্তা এবং সত্য, এই তিনটা শব্দের একটু পার্থক্য আমরা একটু জেনে নিই। দেখেন এই সত্তা দন্তস্ব তয়ত প্লাস, এটা আমি বানানের সময় সম্ভবত পড়িয়েছিলাম। এই সত্তা যখন লিখছি তখন কোনো একটা সিঙ্গেল সত্তাকে বোঝাচ্ছে, সিঙ্গেল সত্তাকে বোঝাচ্ছে, অস্তিত্বকে বোঝাচ্ছে। যেমন ব্যক্তি সত্তা, কি বললাম? ব্যক্তি সত্তা বিসর্জন দিও না, কি বলেছি? ব্যক্তি সত্তা বিসর্জন দিও না। তাহলে এই যে ব্যক্তি সত্তা একটা সিঙ্গেল সত্তাকে বোঝাচ্ছে। কিন্তু আমি যখন এই সত্য বা সত্তার নিচে ব দিয়ে দিচ্ছি তখন সেটা দ্বিত্ব বোঝাবে, দ্বিত্ব সত্তাকে বোঝাবে। আমি লিখলাম ধরুন অন্তঃসত্ত্বা, কি লিখলাম? অন্তঃসত্ত্বা। দেখেন অন্তঃসত্ত্বা মানে কি? অন্তঃসত্ত্বা মানে হচ্ছে একটা সত্তার ভেতরে, একটা সত্তার ভেতরে আরেকটা সত্তা আছে, অর্থাৎ দ্বিত্ব সত্তাটা আছে। অর্থাৎ পেটের মধ্যে একটা বাবু আছে, বা একটা আরেকটা প্রাণ আছে, বা আরেকটা সত্তা আছে। এখন পেটের মধ্যে যে বাবু আছে, আরেকটা প্রাণ আছে, একটা শরীরের ভিতরে যে আরেকটা শরীর আছে, সেটার ছবি দিতে হবে না? সেটার ছবিটাই হলো এই ব। মনে থাকবে? তাহলে অন্তঃসত্ত্বা বানানি কী হবে? ব হবে। আর এই যে এই বিসর্গগুলো মনে করেন, এই বিসর্গগুলো হচ্ছে বাচ্চার চোখ, মনে করেন এই বিসর্গগুলো হচ্ছে বাচ্চার চোখ, এটা হচ্ছে বাচ্চা। এখন কাঁঠালের আম সত্য, তাহলে কাঁঠালের আম সত্য, এটা কি? এটার মধ্যে দ্বিত্ব কে? মানে কাঁঠালের আম সত্য, কাঁঠাল তার নিজের একটা সত্য ছিল, তার মধ্যে আবার কি আছে? আমেরও সত্য আছে। তাহলে কাঁঠালের সত্য আছে, আমেরও সত্য আছে, কাঁঠালের আম সত্য, তার মানে এখানে দ্বিত্বের ব্যাপার আছে। তাহলে কাঁঠালের আম সত্য বানানটা ওটা কিন্তু তয়তর নিচে ব আছে। আর তয়তর নিচে যদি ব না থাকে তাহলে সিঙ্গেল সত্তা, আর তয়তর নিচে ব যদি হয় তাহলে সেটা হচ্ছে দ্বিত্ব সত্তা। উদাহরণ হিসেবে আমরা কাঁঠালের আম সত্য বা অন্তঃসত্ত্বা হিসেবে আমরা চিনব। আর এই সত্য মানে কি? দন্তস্বর নিচে ব। আমি আপনাদেরকে বলেছিলাম যে দন্তস্বর নিচে ব মানেই নিজেকে বোঝাবে। দন্তস্বর নিচে ব মানেই কাকে বোঝাবে? নিজেকে বোঝাবে। সেলফ, যেমন আমরা মাই সেলফ, দেম সেলফ, এরকম মাই সেলফ, দেম সেলফ না, মাই সেলফ, ঠিক আছে? তাহলে মাই সেলফকে বোঝাচ্ছি। তাহলে আমি যখন বললাম সত্য, এটা এখানে তর নিচে ব না, তর নিচে ব, তখন মানে হচ্ছে মালিকানা বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? মালিকানা বা নিজের কিছু বোঝাচ্ছে। যে এই জমিতে আমার সত্য আছে, মানে এটা আমার, এই জমিতে আমার সত্য আছে, বা এইটাতে আমার সত্য আছে, বা এই বইয়ে আমার সত্য আছে, গ্রন্থ সত্য, মানে নিজের। তাহলে দন্তস্বর নিচে ব, তর নিচে ব যখন বোঝাবে তখন সেটা গ্রন্থ সত্য বা নিজেকে বোঝাচ্ছে। আর তর নিচে যখন ব তখন সেখানে দ্বিত্ব অস্তিত্ব বোঝায়, যেমন অন্তঃসত্ত্বা বা কাঁঠালের আম সত্য। আর যখন সিঙ্গেল তর নিচে কোনো বটা কিছুই নেই, তার মানে হচ্ছে ব্যক্তি সত্তা, অর্থাৎ একটা সত্তাকে বোঝাচ্ছে। আশা করছি এই তিনটা বানান কিন্তু পরীক্ষায় কিন্তু অনেক বেশি আসে, আপনারা একটু খেয়াল করুন, সত্য বানানগুলো একটু খেয়াল রাখুন। হ্যাঁ, তৈরি এবং তৈরি, আগে বলা হতো যে তৈরি বানান দীর্ঘইকার দিয়ে যদি লেখা হয় তাহলে সেটা হচ্ছে বিশেষণ, আর হ্রস্বইকার যদি লেখা হয় তাহলে সেটি হচ্ছে ক্রিয়া। কিন্তু না, বাংলা একাডেমি বলছে যে তৈরি বানান সেটি ক্রিয়া হোক কিংবা বিশেষণ হোক, সেটি হবে কি? সেটি হ্রস্বইকার হবে, দীর্ঘইকার দিলে ভুল হবে। কেন হবে? কারণ তৈয়ার, ফার্সি তৈয়ার থেকে তৈরি, অর্থাৎ
তৈরি বানানটা বাংলা শব্দ না, তৈরি শব্দটা আসছে ফার্সি থেকে আসছে, আরবি ফার্সি থেকে আসছে, আরবিতেও আছে, আরবি ফার্সি থেকে আসছে বলে আমরা সেটাকে বলছি। যেহেতু বিদেশি শব্দ এই জন্য দীর্ঘিকার হবে না, হ্রস্বইকার হবে। এখন সেটি বিশেষণ হোক কিংবা ক্রিয়া হোক, দুই জায়গাতেই হ্রস্বইকার হবে, দীর্ঘইকার হবে না। কিন্তু কোনো কোনো প্রচলিত বইয়ে দেখবেন তৈরি বানান কীভাবে দেওয়া আছে, দীর্ঘইকার দেওয়া আছে, এবং তারা যুক্তি দিয়েছে যে দীর্ঘইকার হচ্ছে বিশেষণ হলে দীর্ঘইকার, আর যে বিশেষণ যদি না হয়, ক্রিয়া যদি হয়, তাহলে হ্রস্বইকার, এরকম ব্যাখ্যা দেওয়া আছে। তাহলে আমরা এই ব্যাখ্যাটি এভাবে পড়বো না, আমরা পড়বো যে হ্রস্বইকার দীর্ঘইকার যাই থাকুক আমরা হ্রস্বইকার দেব দুই ক্ষেত্রে। ক্রিয়াপদের ক্ষেত্রে যেমন কুমার মাটি দিয়ে কলস তৈরি করেন, এই যে তৈরি এবং করে, এটা হচ্ছে ক্রিয়া। মা মজাদার খাবার তৈরি করেন, এইটুকু হচ্ছে ক্রিয়া। আর তৈরি পোশাক, পোশাকটা কেমন, তৈরি, পোশাকটা হচ্ছে তৈরি, তাহলে এই তৈরিটা এখানে বিশেষণ। তাহলে একটা জিনিস মনে রাখবেন যে সাধারণত বিশেষণ যেটি সেটি বাক্যের মাঝখানে বা প্রথমে বসে, বিশেষণ হলে বাক্যের মাঝখানে বা প্রথম বসে, আর ক্রিয়া হলে তৈরি শব্দটা মাঝখানে শব্দের শেষে বসে। এইভাবে আমরা মনে রাখতে পারি। তারপরে এইখানে এই জিনিসটা একটু বুঝিয়ে দিই, যেমন উঠে বুঝে, আমি শুধু এই দুইটা জিনিস লিখেছি, এটা অনেক কিছু হতে পারে। ওঠে এবং বোঝে, কোনো একটা ক্রিয়া যখন হ্রস্ব দিয়া দিই তখন সেটা হচ্ছে, এটা ভুল লিখেছি, অসমাপিকা, এখানে একটা অযুক্ত হবে, তখন সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ নন ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। তাহলে ও দিয়া যদি হয় আর ও দিয়া যদি হয় তাহলে সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া বা ফাইনিট ভার্ব। ধরেন আমি কি লিখেছি একটু লক্ষ্য করতে হবে, আশা করছি আপনারা স্ক্রিনে দেখা যাচ্ছে। সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিমে অস্ত যায়। কি বলেছি? সূর্য পূর্ব দিকে উঠে, দেখেন সূর্য থেকে উঠে আমি কিন্তু এখানে বাক্য শেষ করি নাই, আরও অনেক কিছু কি আছে। এই যে যায়টা হচ্ছে, এখানে যায়টা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এইখানে যদি এই রস্যর জায়গায় যদি আমি ও দিই যে সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম অস্ত যায়, তাহলে কিন্তু 100% ভুল হবে। কিন্তু এইখানে আমি কি লিখেছি দেখেন, সূর্য ওঠে, সূর্য ওঠে বলে বাক্য শেষ করেছি। কিন্তু এইখানে যদি আমি এরকম লিখি যে সূর্য উঠে, তাহলে কিন্তু ভুল। এখন বিস্ময়কর ব্যাপার, এবং এক বিস্ময়কর না, শুধু কষ্টেরও ব্যাপার, সেটি হচ্ছে আমি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় লেভেলের বাংলা বিভাগের অধ্যাপক, বাংলা বিভাগে শিক্ষক আছেন, যাদের লেখা আমি পড়েছি, যাদের উপন্যাস, গল্প, প্রবন্ধ, বই এবং পড়েছি, সেইখানে এই যে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার যে পার্থক্যটি, এটি তারা জানেন না। শুধু এটার আর অনেক ব্যাপারগুলো জানেন না। এটা কিন্তু খুবই দুঃখজনক, কারণ দেখেন সূর্য উঠে এবং ওঠের পার্থক্যটা জানেন না, সে বোঝে এবং সে বুঝে শুনে কাজ করে, এটার পার্থক্যটা জানেন না। এটা দুঃখজনক ব্যাপার, এটা হয়তো অসচেতনতার কারণেই এই বিষয়টি হয়ে থাকে। আশা করছি আমরা অন্ততপক্ষে এই ভুলটি করব না। দেখুন আমি যখন বললাম সূর্য উঠে, তাহলে কিন্তু ভুল, কিন্তু যেহেতু আমি বাক্যটি সমাপ্ত করে ফেলেছি, তাহলে অবশ্যই আমাকে কী দিতে হবে, ও দিতে হবে। আপনারা কি এই বিষয়টা কি বুঝতে পারছেন? তাহলে দেখেন সে বুঝে শুনে কাজটি করেছে, দেখেন এই যে বুঝে শুনে কাজটি করেছে, যেহেতু আমি বাক্য শেষ করিনি এই জন্য কিন্তু এখানে ও হয়েছে। আর সে বোঝে, যেহেতু বলছি সে বোঝে, তাহলে ও বাক্য শেষ করে ফেলেছে। বললাম সে শুনে থাকবে, এখানে বাক্য আমি শেষ করি নাই, এই যে ও থাকবেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর আমি বলছিলাম সে শোনে, যেহেতু আমি বাক্য শেষ করে ফেলেছি অর্থাৎ সমাপিকা ক্রিয়া, তাহলে হচ্ছে ও হয়েছে। তাহলে যে ক্রিয়া দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হয়ে যাবে, বাক্যটি সমাপ্ত হয়, সেখানে বসবে ও। আর যদি কোনো ক্রিয়া দ্বারা বাক্যটি শেষ না হয়, তাহলে সেখানে কোনো অবস্থাতেই ও দেয়া যাবে না, কী দিতে হবে, উ দিতে হবে। এটা শুধু আমি এখানে কয়টা উদাহরণ দিয়েছি, উঠে এবং বুঝে দিয়ে উদাহরণ দিয়েছি। সেটা হতে পারে ধরেন ফোটে, বললাম কি, একটা হলো ফুটে আর একটা কি ফোটে, এরকম আপনারা আরও বলেন, আপনারা আরও অনেক কিছু এরকম লিখতে পারবেন। ফোটে ফোটে, তারপরে হচ্ছে ধরেন উঠে উঠে তো দিলাম, তারপরে হচ্ছে শুনে শুনে দিলাম, বুঝে বুঝে দিলাম, ফুটে ফোটে দিলাম, তারপরে তোলে, দেখেন তুলে তুলে আর কি দিলাম, তোলে। তাহলে এই যে তুলে এবং তোলে, ফুটে এবং ফোটে, তারপর হচ্ছে এগুলোর পার্থক্য আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। এই জায়গাটা যদি না বুঝেন তাহলে আমাকে কমেন্ট করবেন, কারণ এই জায়গাটা বোঝা উচিত।
নেক্সট হচ্ছে কি এবং কি, এটা নিয়ে আপনাদের অনেকেই প্রবলেম, আমাকে অনেকেই ইনবক্স করেছেন যে এটার পার্থক্য কি। আমি আমার যতটুকু ইনবক্সে দেয়া বোঝানো যায় ততটুকু বুঝিয়েছি এবং বলেছিলাম যে এটা নিয়ে আমি ক্লাস নেব, আমাদের পরবর্তীতে আছে। প্রথম কথা হচ্ছে, যখনই আমরা কোনো একটা বাক্যের মধ্যে কি বানান দেখব, সেখানে যদি হ্রস্বইকার দেখি তাহলে সেটা আমরা চোখ বন্ধ করে অব্যয় দিয়ে দেব। আর যদি দীর্ঘইকার দিই থাকে তাহলে সেখানে সর্বনামও হতে পারে অথবা বিশেষণও হতে পারে। কি হতে পারে? সর্বনামও হতে পারে, বিশেষণ, ক্রিয়া বিশেষণ কিন্তু হবে না। এটা ক্রিয়া বিশেষণ আপনারা কেন দেন জানেন? এটা দেন হচ্ছে সৌমিত্র শেখরের একটি বই আছে, বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা। বইটি লিটারেচারের জন্য ভালো হলেও ব্যাকরণের জন্য মোটেও ভালো নয়। ব্যাকরণের জন্য একেবারেই ভালো নয়। ব্যাকরণের জন্য আপনারা সৌমিত্র শেখরের বইটি দেখবেন না, আপনারা অবশ্যই সাহিত্যের জন্য সৌমিত্র শেখরের বইটি দেখতে পারেন, সেটি ঠিক আছে। এখন এটার একটা শর্টকাট, হ্রস্বইকার যদি থাকে তাহলে অব্যয় বা সংশয়সূচক অব্যয় হিসেবে ব্যবহৃত হয়, আর দীর্ঘইকার যদি হয় তাহলে সেটি হচ্ছে সর্বনাম বা বিশেষণ। এখন সেটার টেকনিকটা কি প্লাস ক্রিয়া, এটা একেবারে ভালো, আমার সাথে বলুন প্রয়োজনে। কি প্লাস ক্রিয়া, অর্থাৎ আমি কির পরে যদি একটা ক্রিয়া দিই সেটা হয়ে যাবে সর্বনাম, আর কির পরে যদি একটা বিশেষ্য দিই তাহলে সেটা হয়ে যাবে কি? বিশেষণ। আবার আমার সাথে বলুন যে কির পরে যদি ক্রিয়া দিই তাহলে কী হবে? সর্বনাম। কির পরে যদি বিশেষ্য দিই তাহলে সেটা কী দিব আমরা? বিশেষণ। এবং এটা অনেক বেশি এই জায়গা থেকে প্রশ্নটা আসে। তাহলে আমরা একটু দেখি। তারপরে এখন বাক্যে আমি কোন জায়গায় হ্রস্বইকার দেবো, কোন জায়গায় দীর্ঘইকার দেবো, এইটা আমরা কীভাবে বুঝবো? সেটা একটি শর্টকাট, খুব মজার একটি শর্টকাট টেকনিক আছে। কি দ্বারা নর্মালি হচ্ছে প্রশ্ন করা হয়। যে প্রশ্নের উত্তর, অর্থাৎ কি দ্বারা কোনো গঠিত কোনো শব্দ থাকলে যে কি এর উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেয়া যায় সেখানে হ্রস্বইকার দিব, আর যে হ্যাঁ অথবা না দিয়ে দেয়া না যায় সেখানে আমরা কি দিব? দীর্ঘইকার দিব। যেমন আমি বললাম তোমার নাম কি। তোমার নাম কি যদি বলি তাহলে আপনি যদি বলেন কি হ্যাঁ অথবা যদি বলেন না, তাহলে কি উত্তরটি হবে? উত্তরটি হবে না আপনার। যখন আমি বললাম তোমার নাম কি বা আপনার নাম কি, তখন আপনাকে কিন্তু বলতে হবে আমার নাম করিম, আমার নাম রহিম, আমার নাম মোসাব্বির, আমার নাম এটা সেটা কিছু একটা বলতে হবে, তাই না? তাহলে এই যে কিছু একটা বলতে হবে, তাহলে আপনি হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দিতে পারছেন না বলেই এখানে দীর্ঘইকার হবে। কিন্তু আমি যদি বলি আপনি বুঝতে পেরেছেন কি, তখন আপনি বললাম যে হ্যাঁ বুঝতে পেরেছি অথবা না বুঝতে পেরেছি, তাহলে আপনি বুঝতে পেরেছেন কি যে বললাম, আপনি বললেন যে হ্যাঁ অথবা না দিয়ে উত্তর হয়ে যাচ্ছে, তার মানে সেখানে কী হচ্ছে? হ্রস্বইকার হচ্ছে। আমি বললাম আপনি যাবেন কি? হ্যাঁ না। আপনি খাবেন কি? হ্যাঁ না। কিন্তু আমি যদি বলি আপনি 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 কি খাবেন, আপনি কি খাবেন, সেই ক্ষেত্রে কিন্তু হ্যাঁ অথবা না বললে হবে না, তখন আপনাকে বলতে হবে আমি ভাত খাবো, রুটি খাবো, মাছ খাবো, কিছু একটা বলতে হবে। সেখানে কিন্তু দীর্ঘইকার হবে। শুধু একটা টেকনিক মনে রাখবো যে কির দ্বারা হ্যাঁ অথবা না দিয়ে যদি প্রশ্নের উত্তরটা দেওয়া যায় তাহলে আমরা হ্রস্বইকার দিব, হ্যাঁ অথবা না দিয়ে উত্তর না দেখলে আমরা দীর্ঘইকার দিব। এটা হচ্ছে 90% ক্ষেত্রে, 95% ক্ষেত্রে, আরও বেশি 99% ক্ষেত্রে এই টেকনিক দিয়ে প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তারপর সামান্য একটা কথা আছে, সেটি হচ্ছে যে সেটি কি নাই নাকি? হ্যাঁ আছে। সেটি হচ্ছে সংশয়সূচক প্রশ্ন হতে পারে। যদি বলি কি জানি তাতে আর সন্দেহ কি, কি ধ্বনি কি নির্ধ্বনি, এরকম সংশয়সূচক যদি কিছু হয়, বিস্ময়সূচক যদি হয়, সেখানে হ্রস্বইকার হতে পারে। আবার হচ্ছে বিস্ময়সূচক বাক্যের শেষে যদি কি থাকে, বলিস কি, সেই ক্ষেত্রে কিন্তু কিটা শেষে থাকতে পারে। আর যদি বলি কি বলিস, কি বলিস, এ দেখেন ক্রিয়ার আগে আছে, এই জন্য হ্রস্বইকার। কি বলিস যদি বলি সেক্ষেত্রে দীর্ঘইকার। কিন্তু যদি বলিস কি, বিস্ময়সূচক বাক্যে, এক কথা হচ্ছে বিস্ময়সূচক বাক্যে শেষে যদি কি থাকে, বিস্ময়সূচক বাক্যে শেষে যদি কি থাকে সেখানে হ্রস্বইকার দেব। আর হচ্ছে এইটুকুই মনে রাখতে হবে। ব্যতিক্রম শুধু এইটুকু, তাও এটা 1%। সাধারণত এরকম এটা খুবই রেয়ার উদাহরণ যে বলিস কি বা কি ধ্বনি কি নির্ধন, কিংবা তিনি সবাই উপস্থিত আছেন কি না জানেন যে কি এবং না আলাদা, এটা তো আপনারা মোটামুটি জানেন। এখন আপনাদের মনে হতে পারে, একটু ব্যাখ্যা দিই যে এই কি এবং কির পর যদি ক্রিয়া থাকে তাহলে এটা সর্বনাম কীভাবে? ধরেন আমি আপনাকে বললাম তুমি কি খাবে, এই কিটা হচ্ছে একটা কি আর খাবেটা হচ্ছে ক্রিয়া। তুমি কি খাবে, এখন তুমি কি খাবে, আমি বলছি তুমি কি খাবে, আপনি কি উত্তর দেবেন? আপনি বলবেন আমি কি, মেয়ে হলে বলবেন ফুচকা খাবো, ছেলে হলে বলবেন যে আমি কি খাবেন, আচ্ছা কিছু একটা খাবেন হয়তো। ধরেন আপনি বিরিয়ানির কথা বললেন, তো এই যে বিরিয়ানির কথা বলেন বা ফুচকার কথা বলেন বা ভাতের কথা বলেন কিংবা যে কোনো কিছু একটা বললেন, আসলে কিসের নাম বলছেন? একটা খাদ্যের নাম বলছেন। তাহলে আসলে এই খাদ্যের নামটার পরিবর্তে তো কী বসছে, তাই না?
তাহলে নামের পরিবর্তে যা বসে তাই হচ্ছে সর্বনাম। তাহলে আমি যখন বললাম তুমি কি খাবে, তাহলে এই কি এর পরিবর্তে আমরা আসলে কোন উত্তর পাচ্ছি? কি এর পরিবর্তে আমরা ভাত, রুটি, ফুচকা, চানাচুর কিছু একটা নাম পাচ্ছি। সুতরাং এই কিটি হচ্ছে এখানে সর্বনাম হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা জানলাম যে কি এর পরে যদি আমরা একটা ক্রিয়াপদ দেখি, ক্রিয়ার পরে ক্রিয়াপদ থাকলে আমরা অন্য আর কোনো কিছু চিন্তা করার দরকার নেই, সেটা আমরা সর্বনাম দিয়ে দিব এবং সেটি দীর্ঘিকার হচ্ছে। তারপরে দেখি কি এর পরে, এখন কি এর পরে আমরা ক্রিয়া পেলাম না, ধরেন ক্রিয়ার পরে একটা বিশেষ্য পেলাম। দেখেন তুমি কি গান করেছো, বললাম তুমি কি গান করেছো বা তুমি কি গান করবে, তুমি কি গান করবে, কোনো একটা অনুষ্ঠানে আমি জিজ্ঞেস করলাম তুমি কি গান করবে, তখন সে বলবে যে আমি ব্যান্ড সঙ্গীত করব, বা আমি রবীন্দ্রসঙ্গীত করব, কিংবা আমি নজরুলের গান করব, কিংবা আমি ফোক গান করব, কিছু একটা বলবে, একটা গানের নাম বলবে, তাই না? একটা নাম বলবে, কিন্তু গানের নাম বলবে। তাহলে এই কিটা আসলে তাকে কাকে মডিফাই করছে? গানকে মডিফাই করছে। কাকে মডিফাই করছে? গানকে মডিফাই করছে। যেমন আমি বললাম ফোক গান, বা আমি বললাম এই গান সেই গান, তাহলে এই কি এর পরিবর্তে আমি যে নামটাই দিব, যাই দিব না কেন, সেটি কিন্তু আসলে গানকে মডিফাই করছে। গানটা কেমন? গানটা ফোক। গানটা কেমন? গানটা এই। গানটা কেমন? গানটা সেই। গানটা কেমন? এরকম একক গান করব, এই গান করবো, সে আমরা যেটাই বলুক না কেন, আসলে ওই শব্দটা কাকে মডিফাই করবে? এই গানকেই কিন্তু মডিফাই করবে। যদি গানকে মডিফাই করবে, তাহলে আমরা সেটাকে কী দিব? এই কিটা অবশ্যই এই কি এর পরিবর্তে আমরা যা দিব, সেই শব্দটি কিন্তু গানকেই মডিফাই করছে। যে কারণে আমরা সেই ক্রিয়ার পরে যদি বিশেষ্য দেখি, যেমন গান একটি বিশেষ্য, তাহলে ক্রিয়ার পরে যদি আমরা বিশেষ্য দেখি, তাহলে সেই কি বিশেষ্যকে কী করে মডিফাই করে বলি আমরা সেই কিটা কি দিব? বিশেষণ। তাহলে এই তো একেবারে মজার ছলে আমরা মোটামুটি শিখে ফেলেছি। আর আরেকটা জিনিস, যে কি বলিস, এটা তো এই যে কি আছে বলিস আছে, এটা সর্বনাম বোঝাই যাচ্ছে। এই হলো মোটামুটি। তারপরে এবার আমরা আরও কিছু শব্দ শিখব। কতক্ষণ হয়েছে ক্লাস? 45 মিনিটের বেশি। আচ্ছা, খুব বেশি হবে না হয়তো। প্রত্যয়ের অপপ্রয়োগের কারণে আমাদের কি হয়? ভুল হয়। যেমন আমরা এই যে অধীনস্থ, অধীন মানেই হচ্ছে মানে কারো অধীন, সেখানে আবার এই যে দন্ত শয় থ যোগ করা যাবে না। তাহলে আমরা যদি অধীনস্থ বলি তাহলে কি হবে? ভুল হবে, কিন্তু আমরা কী লিখতে হবে? অধীন। যদি অসহ্যনীয়, অসহ্য মানে এই বিশেষণ, এর সাথে আবার অনীয় যোগ করা যাবে না। তাহলে আমাদের কি কি করতে হবে? অসহনীয় বলতে পারবো, কিন্তু অসহ্যনীয় বলতে পারবো না। অসহ্য মানে কি? এটাই বিশেষণ, নিচেই বিশেষণ, তার সাথে আবার অনীয় যুক্ত করা যাবে না। তাহলে অসহনীয় বলতে পারবো, কিন্তু অসহ্য বলতে পারবো। তাহলে অসহনীয় বললে, অসহ্যনীয় বললে ভুল হবে। আবশ্যকীয় বলা যাবে না, আবশ্যক। তারপর হচ্ছে অর্থনৈতিক, যদিও আমরা অর্থনৈতিক বহুল ব্যবহৃত, কিন্তু ব্যাকরণের পরীক্ষার জন্য এটা অর্থনৈতিক দেবেন। উক্ত বানানটা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখেন তয় তোর নিচে জফলানা, কয় তো আছেই, তোর সাথে জফলানা, এটা হবে তয় তোর সাথে জফলা। একত্রিত, এটা একত্র বা একত্রিত হয়, কিন্তু পরীক্ষা যদি কোনো একটা বাংলা একাডেমি বলছে যে একত্রিত বা একত্রিত শব্দটাও আছে, কিন্তু ব্যাকরণের বইগুলোতে বলে যে একত্রিত মানে হচ্ছে একত্র। এখন পরীক্ষায় ধরেন এরকম কোনো একটা বাক্য চলে আসলো যে এটা শুদ্ধরূপ কি বা কিছু একটা, তখন আপনারা ওই একত্রটাকে শুদ্ধ হিসেবে নেবেন। ঠিক আছে? ঐকতার মানেটা দেখেন, ঐকতার মানে কিন্তু জফলা নেই, সত্য বানান আমরা পড়ে ফেলেছি। সম্ভ্রান্তশালী, এটা হবে সম্ভ্রমশালী, আমরা বলি না সম্ভ্রান্তশালী, এটা হবে সম্ভ্রমশালী। সাধ্যায়ত্ত, সাধ্য মানেই তো নিজের আয়ত্তে, তার সাথে আবার আয়ত্ত যোগ করা যাবে না, তাহলে শুধু সাধ্য। স্বাতন্ত্র মানে কি আছে? জফলা আছে। তো কর্মী না, এটা হবে কর্মা। গণ্যনীয় না, এটা হবে গণ্য। গ্রাহ্যনীয় না, এটা হবে গ্রাহ্য। গুণনীয়মান না, এটা কি? গুণীয়মান। চস্য না, এটা হবে চুস্য। বানানটা দেখেন, এটা ইম্পর্টেন্ট। জ্ঞানমান না, জ্ঞানবান। তারপর হচ্ছে মোটামুটি এইটা ইম্পর্টেন্ট, এটা 3 স্টার দিয়ে দেন। দুরাবস্থা না, এটা হবে দুরবস্থা। দোষণীয় না, এটা হচ্ছে দূষণীয়। নির্গুণিত না, নির্গুণতা। তো প্রত্যয়ের এরকম আরও অনেক উদাহরণ আছে। মানে দেখুন, এই যে পূজনীয় না, এটা হচ্ছে পূজনীয়। পরিত্যাজ্য না, বানানটা ঠিক থাকে না। বাহ্যিক না, এটা হবে বাহ্য। এই যে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা অনেক, আমরা বলি বাহ্যিক, এটা বাহ্যিক না, এটা হবে বাহ্য। কী হবে? বাহ্য হবে। এর বৈচিত্র্য বা বৈচিত্র্যতা না, এটা হবে বৈচিত্র্য জফলা অথবা বিচিত্রতা। তারপর হচ্ছে ব্যাকুলিত না, এটা হচ্ছে ব্যাকুল। মহাত্ম না, এটা মহত্ব। তয় তোর নিচে ব। তারপর হচ্ছে তা এবং ত যুক্ত যে ভুলগুলো আছে সেগুলো দেখেন। অধৈর্যতা, এটা অধৈর্য না, এটা হবে অধীরতা অথবা অধৈর্য। তারপর হচ্ছে অপকর্ষতা, এটা একটু বুঝাই দিলে মনে হয় বুঝবেন।
সেটি হচ্ছে সখ্য লিখলাম, সখ্য নিজেই বিশেষণ, তারপর যদি আবার তা দিই তাহলে কিন্তু ভুল হবে, বুঝতে পেরেছেন? তাহলে সখ্যতা লিখলে ভুল হবে। এই সখ্যতা শব্দটা তার সাথে এত সখ্যতা কিসের? এটা অনেক গরম লাগছে, এটা একটু বাড়ানো। তাহলে এই যে সখ্যতা বললে ভুল হবে, সখ্য, কারণ সখ্য নিজেই বিশেষ, তাকে তা দিয়ে করা যাবে না। যেমন সরলের সাথে সরলতা হতে পারে বা সারল্য হতে পারে, কারণ সরল নিজেই কি সরল হচ্ছে বিশেষণ, তার সাথে আমরা তা যুক্ত করতে পারি অথবা জ যুক্ত পারি। তা যুক্ত করলে হবে সরলতা, আর যদি জ যুক্ত করি তাহলে কি হবে? সারল্য। ঠিক তেমনি সাদৃশ্যতা বললে ভুল হবে, সামর্থ্যতা বললে ভুল হবে, সামর্থ্য অথবা সমর্থতা, সৌজন্যতা বললে ভুল হবে, এটা সৌজন্য অথবা সুজনতা, সৌন্দর্যতা বললে ভুল হবে, এটা সৌন্দর্য অথবা সুন্দরতা, সৌহার্দ্যতা বললে ভুল হবে, এটা হবে সৌহার্দ্য, প্রসারতা বললে ভুল হবে, এটা হবে প্রসার, ধৈর্যতা বললে ভুল হবে, এটা হচ্ছে ধৈর্য অথবা ধীরতা, দুর্বলতা বললে ভুল হবে, এটা হচ্ছে দুর্বল অথবা দুর্বলতা, দৈন্যতা বললে ভুল হবে, এটা হচ্ছে দৈন্য অথবা দীনতা। এটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেক বেশি আসে। দারিদ্রতা বললে ভুল হবে, এটা হচ্ছে দরিদ্রতা অথবা দারিদ্র। কেন? এটা আমি বানানের সময় পড়িয়েছিলাম। দরিদ্র শব্দের সাথে তা দিয়ে বিশেষ করতে পারি, আবার জ দিয়ে বিশেষ করতে পারি। তা দিয়ে যদি বিশেষ করতে হবে দরিদ্রতা, আর জ যদি দিতে হলে হবে দারিদ্র, কিন্তু দারিদ্রতা বলা যাবে না। অর্থাৎ জ ফলার পরে সাধারণত তা যুক্ত হয় না, তা বা ত যুক্ত হয় না। তারপর হচ্ছে পৌরসত্ব বলা যাবে না, পৌরষ অথবা পুরুষত্ব। বাহুল্যতা বলা যাবে, যেমন সর্ববিষয়ে বাহুল্যতা বর্জন করে, এরকম একটা প্রশ্ন আসে। বাহুল্যতা না, যেহেতু জফলা আছে তাহলে আবার তা দেওয়ার দরকার নাই। বিশেষ যেহেতু জফলা আছে তা দেওয়া দরকার নাই, যেহেতু জফলা আছে তা দেওয়া দরকার নেই, যেহেতু জফলা আছে তা দেওয়া দরকার নাই, জ আছে তা দেওয়া দরকার নেই। তারপর হচ্ছে মৈত্রতা না, এটা হবে মৈত্র অথবা মিত্রতা। মৌনতা হবে না, এটা হবে মৌন, এটা আমরা অলরেডি পড়েছি। লাঘবতা, এটা হবে লাঘব অথবা লঘুতা। দ্বৈততা, এটা হবে দ্বৈত। কৃচ্ছতা, এটা অনেক বেশি আসে পত্রিকায়, দেখবেন যে কৃচ্ছতা নীতি অবলম্বন করেছে এরকম বলে, কারণ কৃচ্ছ নিজেই, এটা আমরা পড়েছি, কৃচ্ছ নিজেই হচ্ছে বিশেষ, আবার তার সাথে তা যুক্ত করে বিশেষ করার দরকার নেই। তারপর হচ্ছে তর এবং তম সংশ্লিষ্ট যে ভুল, যেমন কনিষ্ঠ মানে হচ্ছে সবার চেয়ে মানে ছোটকে বোঝাচ্ছে। এটার মধ্যে আবার কনিষ্ঠ মানে ইষ্ট প্রত্যয়যুক্ত আছে, তার মধ্যে আবার তর প্রত্যয়যুক্ত করা দরকার নেই। মানে কনিষ্ঠ থেকে কনিষ্ঠতর বললে কী বলে ভুল হবে, তাহলে কনিষ্ঠ বলবো, কনিষ্ঠতর বলবো না। কনিষ্ঠ বা সর্বকনিষ্ঠ বলতে পারবো, কিন্তু কনিষ্ঠতম বা কনিষ্ঠতর বলা যাবে না। গরিষ্ঠ বলতে পারবো, কিন্তু গরিষ্ঠতর বা গরিষ্ঠতম বলা যাবে না। লঘিষ্ঠ বলতে পারবো, কিন্তু লঘিষ্ঠতম বা লঘিষ্ঠতর বলা যাবে না। শ্রেষ্ঠ বা সর্বশ্রেষ্ঠ বলা যাবে, কিন্তু শ্রেষ্ঠতম বা শ্রেষ্ঠতর বলা যাবে না। পাপিষ্ঠ বলা যাবে, কিন্তু পাপিষ্ঠতর বলা যাবে না, বা পাপিষ্ঠতম বলা যাবে না। তারপরে হচ্ছে বলিষ্ঠ বলা যাবে, কিন্তু বলিষ্ঠতর বা বলিষ্ঠতম বলা যাবে না। তারপরে সন্ধি বিষয়ে কিছু অশুদ্ধি হচ্ছে, যেমন অনাটন না শব্দটা হচ্ছে অনটন, অদ্যবধি না শব্দটা হচ্ছে অদ্যাবধি, পৃথকন্য না হচ্ছে পৃথকগণ্য, বক্ষপরি না হচ্ছে বক্ষ উপরি। তারপরে হচ্ছে বিপদোদ্ধার না, এটা হচ্ছে বিপদুদ্ধার, ওকার না, এটা হচ্ছে উকার, উপর্যপরি না, এটা হচ্ছে উপর্যুপরি, যশেচ্ছা না, এটা হচ্ছে যশ এবং ইচ্ছা আলাদা লিখতে হবে। প্রাত হ্রাসের মাঝখানে একটা দেখেন ই আছে, এটা হবে না, এটা এই বিসর্গটা হবে না। আশারন্ত না, এটা হবে আশারান্ত। দূরাদৃষ্টি না, এটা হবে দূরদৃষ্টি। আমরা জানি উপরুক্ত, এটা অনেক বেশি, এটা উপরুক্ত হয় না, এটা হচ্ছে উপযুক্ত। মুখছবি না, এটা হচ্ছে মুখচ্ছবি চয় দিয়া। তরুছায়া না, এটা হচ্ছে তরুচ্ছায়া। জ্যোতিরিন্দ্র বানানটা একটু দেখেন, দুরাবস্থা না, এটা হচ্ছে দুরবস্থা। তারপরে হচ্ছে সমার্থক শব্দের প্রয়োগ, অধ্যাপীয়, এটা হবে অধ্যাপী অথবা অধ্য ও। অশ্রুজল না, এটা শুধু অশ্রু। তারপরে হচ্ছে আয়ত্তাধীন, এটা আয়ত্ত অথবা অধীন, মানে দুটো একই অর্থ বোঝাচ্ছে। আরক্তিম বলা যাবে না, হচ্ছে আরক্ত অথবা শুধু রক্তিম। কেবলমাত্র বলা যাবে না, এটা শুধু কেবল অথবা মাত্র। সুস্বাগত, এটা আমরা একটু আগে পড়েছি, শুধু স্বাগত বলা যাবে। বিবিধ প্রকার বলা যাবে না, শুধু বিবিধ অথবা প্রকার। সুস্বাস্থ্য এটা ব্যবহৃত হতে পারে দুইটাই। অনেকে মনে করেন যে সুস্বাস্থ্যটা ভুল, আসলে সুস্বাস্থ্যটা ভুল না, সুস্বাস্থ্য হতে পারে। প্রয়োজনীয়তা না, এটা হবে প্রয়োজন। সঠিক, অনেকেই ভুল মনে করেন, এটা আমরা ঠিক দেবো, এটা আমরা বলেছিলাম যে ঠিক অর্থে যদি বোঝাচ্ছে ঠিক, সেখানে সঠিক দেওয়ার দরকার নেই। কদাপিও না, এটা হচ্ছে কদাপি, এটা শুধুমাত্র না, এটা হচ্ছে শুধু। সমূল সহ না, এটা হচ্ছে সমূল বা মূল সহ। সময়কাল না, এটা শুধু সময় অথবা
কাল। বাক্যের পদক্রমজনিত ভুল দেখেন, আমি তুমি ও সে কাল সাবার জাতীয় স্মৃতিসৌধ দেখিতে যাব। দেখিতে না, এটা দেখতে। তুমি সে ও আমি, অর্থাৎ 2, 3 এবং 1, এই 231 ফরম্যাটটি ফলো করতে হবে। বইমেলা মাসব্যাপী বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হবে, এটা না, মাসব্যাপী বইমেলা বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। এই মোটামুটি এরকমভাবে বাক্যের পদক্রমজনিত ভুলগুলো দেওয়া আছে। বাক্যের পদক্রমজনিত ভুলগুলো দেওয়া আছে এখানে, সেগুলো আমরা না পড়ছি। এখন একটা যেন বাচ্যজনিত ভুল, এখানে 2টা টেকনিক দেওয়া আছে। বাচ্যজনিত ভুলে 2টা টেকনিক দেওয়া আছে। এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ। ক্রিয়া যদি করেন, করেছ, করেছে, করেছিল, করবে এই রীতিতে থাকে, এই রীতিতে অর্থাৎ কর দ্বারা যদি থাকে, কর রীতিতে যদি থাকে, ক্রিয়া যদি করা, করে, করেছেন, করেন, করবেন, করেন এই রীতিতে অর্থাৎ কর রীতিতে থাকে, অর্থাৎ কর ধাতু থেকে থাকে, তাহলে এই ধরনের শব্দের আগে ইত প্রত্যয় কখনো যুক্ত হবে না। কারণ কোনো শব্দের সঙ্গে ইত বা ইও যুক্ত হলে বিশেষণ হয়। শুধু আপাতত এইটুকু মনে রাখেন, আমরা উদাহরণ দিলে স্পষ্ট হবে যে কর অর্থাৎ করা, করে, করেছে, করবেন, করবে এরকম যদি থাকে তাহলে তার আগে ইত যুক্ত হবে না। কিন্তু ক্রিয়াটা যদি হওয়া, হ ধাতু থেকে হয়, হওয়া, হয়েছে, হয়ে, হচ্ছে, হয়েছিল, হবে, হলাম, হয়েছি, হচ্ছি এরূপ রীতিতে থাকে, তাহলে সেটি বিশেষণ হবে এবং সহজ কথায় এগুলোর আগে ইত প্রত্যয় যুক্ত হবে। আমরা উদাহরণে গেলে আপনারা বুঝতে পারবেন। তোমাকে দেখে আশ্চর্য হয়েছে, যেহেতু হ আছে তাহলে তার সাথে ইত যুক্ত হবে, তার আগের শব্দে ইত যুক্ত হবে, তাহলে কি তোমাকে দেখে আশ্চর্যান্বিত হয়েছি। বললাম সেখানে গেলে তুমি অপমান হবে, যেহেতু হ আছে তাহলে এখানে কি হবে, ইত, তাহলে তুমি সেখানে গেলে তুমি অপমানিত হবে। সূর্য উদয় হয়েছে, সূর্য উদয় হয়েছে না, যেহেতু হওয়াতে আছে তাহলে তার আগে কী হবে, ইত হবে, তাহলে সূর্য উদিত হয়েছে। আমি সন্তুষ্ট হলাম, যেহেতু হ ক্রিয়া দ্বারা আছে, হ ধাতু থেকে আসছে, তাহলে কী হবে, আমি সন্তুষ্ট হলাম। এ কথা শুনে আমি বিস্ময় হয়েছি, যেহেতু হ রীতিতে আছে তাহলে আমি কী হবে, ইত, বিস্মিত হয়েছি। যুক্তি খণ্ডন হয়েছে, যেহেতু হ রীতিতে আছে তাহলে কী হবে, ইত হবে, তাহলে যুক্তি খণ্ডিত হয়েছে। এরকম সিদ্ধান্ত গ্রহণ হয়েছে না, সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিধি লঙ্ঘন হয়েছে না, লঙ্ঘিত হয়েছে। এরকম আরও উদাহরণ আছে, এগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তারপরে দেখেন বিশেষ্যর সাথে যদি আমরা ইয় যুক্ত করি তাহলে সেটা বিশেষণ হয়ে যায়। তাছাড়া শিল, ইত, ইয় থাকলে বিশেষণ হয়। এটারই বিশেষণ সংক্রান্ত যে ভুল হয়, যেমন জাপান উন্নতশীল দেশ, উন্নত নিজেই বিশেষণ, এর সাথে আবার শিল যোগ করে কি করা যাবে না, বিশেষ করা যাবে না, জাপান উন্নত দেশ। তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়, গোপন যেহেতু বিশেষ্য তাহলে এর সাথে ইয় যোগ করে বিশেষণ করতে পারে, তোমার গোপনীয় কথা, গোপনীয় কথা, গোপন কথা না। যদিও রবীন্দ্রনাথ ঠাকুর রক্তকর্মী নাটকে আমি অভিনয় করেছিলাম, সেখানে বলে কিশোর নামে একটা ক্যারেক্টার আছে, সে বলে কি নন্দিনীকে বলে যে একটি গোপন কথা, কি বলে, একটি গোপন কথা। রবীন্দ্রনাথ ঠাকুর গোপন শব্দটি ব্যবহার করেছেন। তুমি সেখানে গেলে অপমান হবে, কে বলেছে তুমি সেখানে কি হবে, অপমান হবে, যেহেতু হবে রীতিতে আছে তাহলে কি তো যুক্ত হবে, তুমি সেখানে গেলে অপমানিত হবে। মিথ্যা একদিন না একদিন প্রমাণ হয়, যেহেতু হয় রীতিতে আছে তাহলে তো যুক্ত হবে, মিথ্যা একদিন একদিন কি হয়, প্রমাণিত হয়। ইচ্ছা প্রমাণ হয়েছে, যেহেতু হয় রীতিতে আছে তাহলে তো যুক্ত হবে, ইচ্ছা প্রমাণিত হয়েছে। তোমার সঙ্গে গোপন কথা আছে, তাহলে কি গোপনীয় কথা আছে। তারপরে কি, এই পরিবারটি আমাদের সমাজে সম্ভ্রান্তশালী পরিবার, তাহলে এই সম্ভ্রান্ত নিজেই বিশেষণ, তার সাথে আবার শালী যোগ করে, শালী বা শালাকে যোগ করা যাবে না, শালিকে বা শালাকে সবসময় যোগ করলে প্রবলেম হতে পারে। সুতরাং আমরা কি দিব, এই পরিবার আমাদের সমাজে সম্ভ্রান্ত পরিবার, শালী যোগ করব না। এভাবে বিশেষণজনিত অনেক 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 উদাহরণ এখানে আমাদের দেয়া আছে, উদাহরণ আপনারা দেখে নেবেন, স্ক্রিনশট নিয়ে নিন। তারপরে হচ্ছে বিশেষণ জনিত উপপ্রয়োগে আমরা মোটামুটি অনেকগুলো উদাহরণ দেখছি। আমরা আপনাদের কিছু করতে দেব, উদাহরণ দেখছি। এখনও বিশেষণ যদি উদাহরণ আমরা অনেক 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 উদাহরণ দিচ্ছি। তারপরে যথার্থ শব্দের ব্যবহারে বল, যেমন সস্ত্রীক আসবেন, কি আসবেন, সস্ত্রীক আসবেন। তাহলে এই সস্ত্রীক শব্দটা ভুল কেন, কারণ দন্তস্ব নিচে ব মানে হচ্ছে নিজেকে, তার সস্ত্রীক মানে আমি নিজে স্ত্রী, তাহলে আমি নিজে কি স্ত্রী, সস্ত্রীক মানে কি। আর যদি দন্তস্ব নিচে যদি এই সস্ত্রীক মানে হচ্ছে আমি নিজেই স্ত্রী, আর এই স্ত্রী মানে হচ্ছে স্ত্রী সহ, কারণ আমি জানি কোনো শব্দের প্রথমে যদি দন্তস্ব হয় তার অর্থ হচ্ছে সহ বা সহিত বা সঙ্গে। অন্যায়ের ফল দুর্নিবার্য না অনিবার্য,
সাগরের অতলে প্রবাল থাকে, সাগরের অতলে না, সাগরের তলে। মাতৃবিয়োগে তিনি শোকালে মগ্ন, মগ্ন না, এটা হবে দগ্ধ। তারপরে তিনি সস্ত্রীক বাহিরে গেছেন, সস্ত্রীক দিয়ে অনেক বেশি উদাহরণ আসে দেখলাম। এই সবান্ধব, সবান্ধবের নিচে কি হবে না, সবান্ধব মানে কি, ধরেন এই সবান্ধব অর্থ হচ্ছে আমি নিজেই বান্ধব। আপনি আসলে কি বলতে চান? সবান্ধব মানে হচ্ছে বান্ধবের সহিত, অর্থাৎ বন্ধুদের সহ। তো সহ হচ্ছে শুধু দন্তস্ব দ্বারা বোঝায়, তাহলে আমি কি দিব, দন্তস্ব দিব। অনেক অনেক উদাহরণ আছে, এত পড়াইলে অনেক বেশি সময় চলে যাবে, আমি স্কিপ করছি। শুধু বাহুল্য দোষ দেশে বিভিন্ন পরিবারগুলোতে, তাহলে এই যে বিভিন্ন দিয়েছি আবার গুলোতে দিয়েছি, দুইবার দেওয়া যাবে না। তাহলে দেশের বিভিন্ন পরিবারে কতিপয় কর্মকর্তা কর্মচারী দুর্নীতি, তাহলে কতিপয় মানেই তো বহুবচন, আবার দের দিয়ে আবার বহুবচন দুইবার করা গিয়েছি। অনেক লোকেরা জমা হয়েছিল, অনেকদের একবার বহুবচন করেছি, লোকেরা দ্বারা আবার বহুবচন করেছি, দুইবার বহুবচন করা যাবে না। বহু ঘরে ঘরে ভাত নেই, এই বহু দ্বারা একবার, আবার ঘরে ঘরে দ্বারা একবার বহুবচন করেছি, তাহলে কি হবে, ঘরে ঘরে ভাত নেই। সমস্ত ক্ষেত সমূহে পোকা লেগেছে, তাহলে সমস্ত আছে, আবার হচ্ছে সমূহ আছে, দুইবার দেওয়া যাবে না। তো এটা হচ্ছে বাহুল্য দোষ। বাহুল্য দোষের অনেকগুলো উদাহরণ এখানে দেওয়া আছে। বিভক্তির জন্য ভুল, যেমন সে কানেতে শোনে না, কানেতে শোনে না, যে কানে একবার এ বিভক্তি যোগ করেছে, আবার তে বিভক্তি যোগ করেছে, দুইবার বিভক্তি করতে দরকার নেই, সে কানে শোনে না। তারপর হচ্ছে কি বুলবুলি এ ধান খেয়েছে, বুলবুলি এ না তো, বুলবুলি তে। তাহলে দরজাতে হাতে বাঁধা আছে, দরজাতে না তো, এটা হচ্ছে দরজায়। তো এরকম বিভক্তির ভুল প্রয়োগে অপপ্রয়োগ হতে পারে, এগুলোর অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, আপনারা স্ক্রিনশট নিলেও দেখতে পারেন। প্রবাদ প্রবচনজনিত ভুল, অর্থাৎ প্রবাদ যেটা আছে সেটাই দিতে হবে। যেমন ঢেকি স্বর্গে গেল দান ভাঙ্গে, এটা হচ্ছে কি, যেটা আছে সেটাই দিতে হবে। ঢেকি স্বর্গে গেল কি করে, ধান ভানে। তারপরে চোর না শুনে ধর্মের কাহিনী, এটা কি হবে, চোরে না, দুটো তো একরকমই দিয়েছি, কাহিনী বানানটা এখানে শুধু ভুল আছে, চোরে না শুনে, এও আছে, এখানে আছে চোর আর এখানে আছে চোরে, আর কাহিনী দুই জায়গায় ভুল আছে। তাহলে চোর না শুনে ধর্মের কাহিনী বললে ভুল হবে, চোরে না শুনে। কুকুর রাজা হলে জোতা খায়, তাহলে এটা কী হবে, কুকুর না, এটা হবে কুত্তা রাজা হলেও জোতা খায়। মানে আমি একটু বেশি প্রমিত করতে গিয়ে আমরা কুত্তারে অনেকে কুকুর বললে কিন্তু ভুল হবে। কয়লা ধৌত করলে ময়লা যায় না, তাহলে ধৌত না, কয়লা ধুইলেও ময়লা যায় না, অর্থাৎ প্রবাদ প্রবচনে যা আছে ঠিক তাই দিতে হবে, কোনো অবস্থাতে চেঞ্জ করা যাবে না। হাতে মারে না রুটিতে মারে, এটা বলা যাবে না, হাতে মারে না ভাতে মারে। যার জন্য চুরি করি সেই বলে চোরা, যার জন্য চুরি করি সেই বলে চোর, চোরা না। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, যেখানে বাঘের ভয় সেখানে কি হয়, সন্ধ্যা হয়। এরকম আরও আছে, চাচা অন্যের প্রাণ বাঁচা, চাচা আপন প্রাণ বাঁচা। তারপরে বলছি ধানের হাটে আম নামিও না, ভুল, ধানের হাটে কি নামিও না, ওল নামিও না, ওলকুচো আর কি। তো এরকমভাবে মোটামুটি দেওয়া আছে। এবার তাহলে আমি কিছু প্র্যাকটিস দিই, আমি কতগুলো দিচ্ছি, গেলে আপনারা একটু আমাকে করে দেখাবেন। এ কথা প্রমাণ হয়েছে আমার এ পুস্তকের কোনো আবশ্যক নেই, আবশ্যকীয় ব্যাপারে কৌতূহল ভালো নয়, সে সবাই উপস্থিত ছিলেন, সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের একান্তভাবেই কাম্য, আমার এই কাজে সহযোগিতা নেই, দৈন্যতা প্রশংসনীয় নয়। এগুলো একটু প্র্যাকটিস করা যেতে পারে।
আচ্ছা, পুরো বাক্য লেখার দরকার নেই, কোন জায়গায় ভুল আছে শুধু ওইটুকু লিখলেই হবে। হ্যাঁ, সবারটাই হচ্ছে, সবারটা হচ্ছে, সবারটা হচ্ছে, সবারটা হচ্ছে। আচ্ছা, এইটার উপর কিন্তু আগামীকাল পরীক্ষা। হ্যাঁ, এটা আগামীকাল রাত পরীক্ষা শুরু হবে, এটার উপর আপনারা খুব ভালোভাবে স্টাডি করে পরীক্ষাটা দিবেন। হ্যাঁ, আচ্ছা, সবারটাই হচ্ছে। হ্যাঁ, সমৃদ্ধশালী হবে না, এটা হবে সমৃদ্ধ হবে, কারণ সমৃদ্ধ নিজেই বিশেষণ, তার সাথে আবার শালী যোগ করা যাবে না। দৈনতা হবে দীনতা বা দৈনতা, সহযোগিতা বানানটি ভুল আছে। আচ্ছা, আমরা উদাহরণটা এতে চলে যাচ্ছি, ইগুলো দিয়ে দিচ্ছি। দেখেন, এ কথা প্রমাণিত হয়েছে, আমার এই পুস্তকে কোনো আবশ্যকতা নেই, অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়, তিনি সবাই উপস্থিত ছিলেন, সমৃদ্ধিশালী অথবা সমৃদ্ধ বাংলাদেশ আমাদের একান্ত কাম্য, এ কাজে আমার সহ্য নেই, দৈন্য বা দীনতা প্রশংসনীয় নয়। উত্তরটা দেখিয়ে দিয়েছি। পরের কুইজে চলে যাচ্ছি। পরের কুইজ এগুলা করেন। তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দিলেন, উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়, সে তাহার শিক্ষকের একান্ত বাধ্যগত ছাত্র, অন্যাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার, অতি লোভে ঢেকি নষ্ট, অতিশয় দুঃখিত হলাম, আমি সন্তুষ হলাম। না, দৈন্যতা হবে না, সানজিদা প্রীতি ভুল হয়ে গেছে, এটা হবে দীনতা অথবা দৈন্য। সানজিদা প্রীতি ভুল হয়ে গেছে, এটা হবে দীনতা অথবা দৈন্য। হ্যাঁ, সাক্ষ্য সাক্ষ্য সাক্ষ্য। আচ্ছা, এই যে মাত্রকে নিকনেম দিয়েছেন, এই কথা প্রমাণিত হয়েছে, প্রমাণিত বানান দীর্ঘিকার কেন দিয়েছেন? হর্ষিকার হবে। মাত্র নিকনেম দিয়েছেন, এই কথা প্রমাণিত হয়েছে, আপনি দীর্ঘিকার, আপনার এটা দীর্ঘিকার না, হর্ষিকার। সাক্ষ্য সাক্ষ্য। মনোজিৎ লিখেছেন উপরিউক্ত। এই কথা প্রমাণিত হয়েছে, আপনি আপনার নামটা ঠিক করুন, রসিকার দেন। আচ্ছা, সানজিদা প্রীতি কোন জায়গাতে ভুল, সানজিদা প্রীতি কোন জায়গাতে ভুল সেটা না, মানে ওই ঠিকটা কী হবে ওটা লিখে দেন। হ্যাঁ, সানজিদা প্রীতি। হ্যাঁ, অতি লোভে তাঁতি নষ্ট। নন্দিতা উপযুক্ত। লতিফা তাঁতি নষ্ট। আব্দুল হাকিম অনুগত। আমি সন্তোষ হলাম। অতিশয় দুঃখিত হলাম, এটা করেন তো। অতিশয় দুঃখিত হলাম, এটা করেন তো, দেখি কেউ পারেন কিনা। শহীদুল অবশ্য অন্য একটা প্রসঙ্গ প্রশ্ন করেছে, নভেম্বরের শেষে 30 তারিখে বলছে, ধরেন আপনি ডিসেম্বরের সার্কুলার, তাহলে নর্মালি তো 1 মাস থাকে, কিন্তু নানান পরিস্থিতি এটা 2 মাসও হয়, তাহলে ধরেন আপনি পুরো এই বছরের শেষ পর্যন্ত আবেদন করতে পারবেন। তাহলে পরীক্ষাটা হয়তো যদি 3 মাস পরে হয়, তাহলে জানুয়ারি যাবে, মার্চ যাবে,
জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের শুরুর দিকে পরীক্ষা হতে পারে, হয়তো বা মাঝামাঝি বা শেষের দিকে। আর পরিস্থিতি নানান কারণে হয়তো আর পিছায়া যেতে পারে। আচ্ছা, এবার আমরা একটু উত্তর দেখি কি। তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন, তাহলে সাক্ষ্যতে ঠিক ছিল, এটা উপযুক্ত অথবা উপযুক্ত, বাধ্য অথবা অনুগত, এটা আমি আগেই বলেছিলাম। অন্যভাবে ঘরে ঘরে বা প্রতি ঘরে ঘরে আছে, প্রতিটা বাদ যাবে। অতিলবে তাঁতি নষ্ট, অত্যন্ত দুঃখিত হলাম বা খুব দুঃখ পেলাম, আমি সন্তুষ্ট হলাম। অত্যন্ত হতে পারে, এটা অতিশয় না। পরেরটাতে চলে যাচ্ছি। রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য। সকল ছাত্রগণ ক্লাসে উপস্থিত ছিল। বাংলাদেশ একটি উন্নতশীল দেশ, সে অপমান হইয়াছে। বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেয়, আবশ্যক ব্যয়ে কার্পণ্যতা করা উচিত নয়। দেখি তো এটা পারেন কিনা। উত্তর দিচ্ছেন কার্পণ্য। ছাত্র অপমানিত। মোটামুটি হচ্ছে। আচ্ছা, আমরা এটা উত্তরটা দেখে নিই এবার। রচনাটি উৎকর্ষ বা উৎকৃষ্টতা অনস্বীকার্য। সকল ছাত্র ক্লাসে উপস্থিত ছিল। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, সে অপমানিত হইয়াছে বা সে অপমানিত হয়েছে বললে হবে, সমস্যা। সাধারণত বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেয়, অনাবশ্যক ব্যয়ে কার্পণ্য উচিত নয়। পরের এতে চলে যাচ্ছি। পরেরটাতে চলে যান। পরেরগুলো করেন। এটি লজ্জাস্কর ব্যাপার, তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি। আমি এই ঘটনার চাক্ষুষ প্রত্যক্ষ করিয়াছি। 10 চক্ষে ঈশ্বর ভূত আসছে, আগামীকাল কলেজ বন্ধ হবে। গাছে কাঁঠাল, মাথায় তেল।
আপনারা সবাই পারছেন, আপনাদের যথেষ্ট মনে আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রায় সবার যা দিচ্ছেন সব হচ্ছে, মানে ভুল আসলে আমি পাচ্ছি না। তো এটা আপনাদের কৃতিত্ব, আপনারা ব্রিলিয়ান্ট, এটা আপনাদের মানে এই অভিবাদনটুকু আপনার যোগ্য এটা পাওয়ার। মানে এমন একটা পাচ্ছি না যেটা ভুল হচ্ছে, প্রত্যেকেরটা হচ্ছে। এবং এই প্রয়োগ এবং অপপ্রয়োগটিকে তো অনেক ইম্পর্ট্যান্ট, সেটি যে কোনো পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তো সেটা যে আপনারা পারছেন। হ্যাঁ, নাজিয়া বলছেন বাংলা টাইপ করতে সময় লাগে, আমি বুঝতে পারছি। আপনারা খুব দ্রুত যে টাইপ করছেন, কে সবার আগে উত্তরটা দিবেন এটার মধ্যে আপনাদের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা হচ্ছে, এটাও আমি বুঝতে পারছি। ভেরি গুড। তাহলে আমরা একটু উত্তরটা দেখি। এটি লজ্জাকর ব্যাপার, তার সৌজন্যে মুগ্ধ হয়েছি, এই ঘটনা প্রত্যক্ষ করিয়াছি। 10 টাকা ভগবান বোধ। আগামীকাল কলেজ বন্ধ হবে। গাছে কাঁঠাল গোফে তেল আর নেই। এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। 1 ঘন্টা 20 মিনিটের মতো হয়েছে। আমি অনেক কিছু দ্রুত পড়িয়েছি, এটা আরও পড়ালে আরও হয়তো সময় লাগতো, কিন্তু একটা নিয়ে আর আমরা কত পড়ে থাকবো। তো এই ছিল মোটামুটি ক্লাস। আপনাদের কোনো কিছু জানার আছে কি না একটু জানার যদি না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করব। বাংলাদেশের খেলা হচ্ছে, বাংলাদেশ মেবি ব্যাটিং করছে। কত রান বাংলাদেশের? আপনাদের প্রশ্ন আছে কি না? কয়বার আছে? আচ্ছা, কমেন্ট আসতেছে। কণিকা, থ্যাংক ইউ স্যার, নো কোয়েশন। থ্যাংক ইউ স্যার, নো কোয়েশন। মনি বলছি পিডিএফ লাগবে না, আপাতত এভাবে চলেন, বই চলে আসবে খুব দ্রুতই। হ্যাঁ, একবারে অনেক কমেন্ট করে তো, অনেক মানে কমেন্টও পপুলার দিলে কি রিসেন্টগুলো পাওয়া যাবে? আচ্ছা, মনোজিৎ বলছে স্যার কম্পিউটার বিজ্ঞানের ক্লাস। আচ্ছা, কম্পিউটার বিজ্ঞানে আচ্ছা খ্রিস্টাব্দ, আচ্ছা কী প্রশ্ন করছে? ওকে, আচ্ছা পিডিএফ, মনি বা পিডিএফ বলছেন, পিডিএফ না। আচ্ছা লেখনী। আচ্ছা শুনেন, লিখনি বা লেখনী মানে হচ্ছে যেটা তারা লেখা হয়। লিখনি বা মানে লেখার উপকরণ, লিখতে যে উপকরণ, যেমন আমি এটা দিয়ে লিখছি, হ্যাঁ, এটা হচ্ছে লিখনি বা লেখনী। আচ্ছা, তুষার বলছেন অতিশয় কেন হবে না? অতিশয় শব্দের অর্থ কি? অতিশয় একটা সাধু ভাষার শব্দ, আর ওখানে কি সাধু চলিতের কোনো একটা মিশ্রণ বা এরকম একটা ব্যাপার আছে, যে কারণে এটা হবে না। সব বাক্যটা কী ছিল আমাদের কোনো খেয়াল নেই। আচ্ছা, খ্রিস্টাব্দ বলেছেন একজন। খ্রিস্টাব্দ এইটা নিয়ে অনেক ঝামেলা আছে। খ্রিস্টাব্দ বারণ হচ্ছে এই খ্রিস্টাব্দ বারণ হচ্ছে বাংলা একাডেমি মূর্ধন্য স দিয়ে প্রমিত দিয়েছে। কোনো জায়গায় দেখবেন দন্তস আছে, আপনারা দন্তস দিবেন না। বাংলা একাডেমিকে আমাদের ফলো করতে হবে, কারণ বাংলা একাডেমি যেটা দিবে ওইটাই নিতে হবে, ওইটাই হচ্ছে মানতে হবে। আচ্ছা, ফুটের উদাহরণ। আচ্ছা ডালিয়া, আমি বললাম ফুল ফোটে, বাক্য শেষ করে দিয়েছি, কিন্তু আমি যদি এরকম লিখি যে ফুল ফুটে ফুল ফুটে ফুল ফুটে ফুল ফুটে ঝরে পড়ে, মনে করেন ফুল ফুটে ঝরে পড়ে, এরকম লিখলাম। তাহলে আমি এই ফুটে দ্বারা যদি বাক্য আমি শেষ করি না, সেক্ষেত্রে আমাদের রস্যকার দিতে হবে। আর যদি আমি বাক্য শেষ করে ফেলি তাহলে ওকার দিতে হবে।
আচ্ছা, জান্নাত বলছেন ভোটার আইডি কার্ডে যে মোসাম্মদ বানান বিসর্গ দেওয়া যাচ্ছে, আপনি বললেন বিসর্গ হবে না। আচ্ছা, এটা নামের ক্ষেত্রে আর করার কিছু করার নেই, যেটা আছে এভাবে থাকুক, কোনো সমস্যা নেই। এটা যাদের নামের মধ্যে অলরেডি আছে তারা এই যেভাবে আছে সেটাই থাকুক, কোনো সমস্যা নেই। কিন্তু পরবর্তী প্রজন্ম আপনার যেগুলো আসবে, যারা আসবেন, আপনার ছেলে মেয়ে, আপনার পরিচিত যারা আছেন, তাদেরকে আপনি করবেন। আর নতুন নাজিয়া বলেছেন যে নতুন যেগুলো পরিবর্তন হয়েছে সেগুলোর লিস্ট কিন্তু আমি বানান পড়ানোর সময় কিন্তু একটা লিস্ট দিয়েছিলাম। তাছাড়া আমি আমার বইয়ের মধ্যে এরকম ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো দিয়ে দেবো, সেগুলো অলরেডি অ্যাড করা হয়েছে। বোঝা 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 বোঝানো, ধরেন আমি লিখলাম সে বোঝে, সে বোঝে, আর আমি বললাম সে বুঝে, বুঝে শুনে। আমি যদি আরও কন্টিনিউ করি তাহলে হচ্ছে বুঝে, ওকার, রস্য ওকার। আর যদি কন্টিনিউ না করে ওখানে শেষ করে দিই তাহলে ওকার। আর বোঝানো, বুঝানো না, এটা বোঝানো। আর ওটা হচ্ছে বোঝা, এখান থেকে বোঝা যায়। হার মনে হয় ই নাই। ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আর ওইরকম কোনো ই নেই। আর তারপরে যদি কোনো ই থাকে, মানে কোয়েশ্চেন থাকে আপনাদের, আপনারা আমাকে ইনবক্স করলেই আমি সেটার উত্তর দিয়ে দিতে পারবো। কারণ এখন ওই যে একসাথে আপনারা যখন কমেন্ট করেন, প্রচুর কমেন্ট, মানে এক কমেন্টের সাথে মারামারি করে যে কয়টা সামনে আসে কয়টা হয়তো পড়া হয়। অনেকের হয়তো অনেক সময় কমেন্ট পড়া হয় না, কেউ অভিযোগ করেন পড়া হয় না, ওটা আসলে সামনে আসে না। একসাথে অনেক কমেন্ট করেন তো, ধরেন 50 জন যদি একসাথে কেউ কমেন্ট করে, তো 50টা, আবার স্ক্রিন তো ছোটো, তাহলে একটা স্ক্রিনের মধ্যে কয়টা কমেন্ট আসতে পারে? আর 4টা 5টার বেশি আসে না। তাহলে আপনারা যদি ধরুন 50 জন কমেন্ট করেছেন, বা ফেসবুক লাইভে তো একসাথে ধরেন 300, 200, 100 মানুষ কমেন্ট করতো, তখন আরও বেশি পড়া যেত না। এখন ধরুন আপনারা 50 জন কমেন্ট করলেন একসাথে, বা 70 জন, 80 জন কমেন্ট করলেন, তো এই স্ক্রিনের মধ্যে, আমার স্ক্রিনের মধ্যে কয়টা আসতে পারে? সর্বোচ্চ 3টা, 4টা, 5টা। হ্যাঁ, যে কারণে প্রবলেম হয়। মন খারাপ করার কিছু নেই। এরকম প্রশ্ন থাকলে আমাকে ইনবক্স করলে আমি উত্তর দিয়ে দেবো, এবং সবার উত্তর দেওয়ার চেষ্টা করি। ওকে, আজকের মতো ক্লাস এখানে শেষ করবো। আগামীকাল এটার উপর পরীক্ষা হবে, আপনারা সেই পরীক্ষাটা দেবেন এবং ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দেবেন বলে আমার বিশ্বাস। আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।